যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমরা প্রিন্স অ্যালগরিদম ফলো করতেছিলাম। প্রিন্স অ্যালগরিদম কি জিনিস? আমাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, তখন আমরা একটা সোর্স থেকে কাজ শুরু করব মিনিমাম স্প্যানিং ট্রি বানানোর জন্য। মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস? একটা ছোট্ট ইন্ট্রো দেই। সেটা হচ্ছে আপনার দিন শেষে আপনাকে একটা গ্রাফ দেওয়া থাকলে এমন একটা ট্রি বানাইতে হবে যেইটা প্রত্যেকটা ভার্টেক্স কে টাচ করে। যেমন এটা একটা মিনিমাম স্প্যানিং ট্রি হয়তো। বুঝছেন? দিন শেষে এই যে কই গেল? এইটা একটা মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি এর আগে বুঝতে হবে স্প্যানিং ট্রি কি জিনিস। Okay, so we get to the page number 2. Page. So আমরা অনেক আগে চলে আসছি। যেমন yes. To yes, এটা একটা স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি মানে কি ছিল? স্প্যানিং ট্রি ছিল মানে হচ্ছে আমার যতগুলা ভার্টেক্স আছে সবগুলা ভার্টেক্স কে টাচ করে থাকবে এমন একটা ট্রি। এই যে এটা একটা ট্রি। দেখেন এই ট্রিটা সবগুলা ভার্টেক্স কে টাচ করে থাকে। এই ট্রিটা সবগুলা ভার্টেক্স কে টাচ করে আছে। এবং ট্রি মানে কি? এমন একটা গ্রাফ, কানেক্টেড গ্রাফ যেখানে আসলে কোনো সাইকেল নাই। কোনো কানেক্টেড গ্রাফে সাইকেল না থাকলে এটাকে আমি ট্রি বলতে পারবো। দেখেন এখানে কোনো সাইকেল নাই। কোথাও কোনো সাইকেল নাই এবং পুরা এটা একটা কানেক্টেড গ্রাফ এবং মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা স্প্যান করে আছে। তার মানে কি প্রত্যেকটা ভার্টেক্স কে টাচ করছে। কোনো ভার্টেক্স কে টাচ করতে বাকি নাই। তো এটা হচ্ছে স্প্যানিং ট্রি। এখন স্প্যানিং ট্রি এর কস্ট মানে কি? এই যে যতগুলা এজ আমি নিছি, প্রত্যেকটা এজের কস্ট যোগ করে যেই কস্টটা পাওয়া যাবে, এটা হচ্ছে একটা স্প্যানিং ট্রি এর কস্ট। আর মিনিমাম স্প্যানিং ট্রি মানে কি? এমন একটা স্প্যানিং ট্রি বানাবো যেটার কস্ট হবে মিনিমাম। তার মানেটা আসলে কি বুঝাইতে চাচ্ছি? যেমন এটা একটা স্প্যানিং ট্রি, এটা আরেকটা স্প্যানিং ট্রি। খেয়াল করে দেখেন ২ টা আলাদা স্প্যানিং ট্রি। একটার কস্ট ৩৭, আরেকটার কস্ট ৬৭। সো আমাদের টার্গেট হবে এইরকম স্প্যানিং ট্রি ডিজাইন করা যেটার কস্ট হবে মিনিমাম। সব থেকে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে। সেখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। তো এটা করতে গিয়ে আমরা যে ফার্স্ট যে অ্যালগরিদমটার দিকে তাকাইছিলাম সেটার নাম ছিল হচ্ছে প্রিমস। প্রিমস কি করে? এক্সাক্ট ডায়াক্সটার মতো কাজ করে। একটা সোর্স থেকে কাজ শুরু করে এই যে এরকম। একটা সোর্স থেকে কাজ শুরু করে, সোর্স থেকে সবচেয়ে মিনিমাম যে মানে ইয়েটা নেওয়া পসিবল সেটাতে যায়। নিল। এখন এইটা একটা হাত, এটা একটা হাত। ও দেখে যে এই কোন পাশ থেকে এক্সটেন্ড করা যায়। এই পাশ থেকে মিনিমাম হইলে এই পাশ থেকে নেবে, এই পাশ থেকে মিনিমাম হইলে এই পাশ থেকে নেবে। যেমন A থেকে আর যাওয়ার মিনিমাম রাস্তা আছে ৮। আর B থেকে যাওয়ার মিনিমাম রাস্তা আছে ৮ আর ১১। তাহলে এইটা অথবা এটা যেকোনো একটা নিলেই হবে। দেখি ওরা অ্যালগরিদম কোনটাকে নিচ্ছে, ওরা এইটাকে নিচ্ছে। ভালো কথা। তাহলে এখন আমার হাতে A থেকে যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে ৮, B থেকে ১১ আর C থেকে দেখেন নতুন, নতুন অনেক রাস্তা হইছে। একটা হচ্ছে ৭, একটা ৪, একটা ২। সো আমরা এইটাকে নিব। কারণ এখন যত অপশন আছে তার মধ্যে এটা হচ্ছে মিনিমাম। একদম ডায়াস্ট্রাম। সো এইভাবে করে যদি আমরা আগাইতে থাকি, যত যদি কখন থামবো যেমন এই যে এটা নেওয়া এখন আমার জন্য মিনিমাম হবে ৬। সরি এটা না। আমার জন্য এটা নেওয়া আগে মিনিমাম হবে ১ নিলাম। এখন আমার হাতে যত অপশন আছে তার মধ্যে মিনিমাম হচ্ছে এই ৬ টা। কিন্তু আমি এটা নিব না। কেন? কারণ যখনই আমি এটা নিতে যাব, একটু খেয়াল করে দেখেন, যখনই আমি এটা নিতে যাব, যদি আমি এটা নিয়ে ফেলি, এটা আর ট্রি থাকবে না। এই যে এটা একটা সাইকেল হয়ে গেল। সো এইরকম সাইকেল যাতে না হয় সেটা আমার চিরদিন খেয়াল রাখতে হবে। সো এই সাইকেল বানানো যাবে না। এই হচ্ছে কথা। সো এইভাবে করে আগাবো যে আমি একটা সোর্স থেকে শুরু করে আস্তে, আস্তে আমার রেঞ্জটাকে আস্তে, আস্তে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করতে, করতে কখন মানে কিভাবে এক্সটেন্ড করব? মিনিমাম এজটা দিয়ে। এটা হচ্ছে প্রিন্সের অ্যালগরিদম। হ্যাঁ? অ্যাবসোলিউটলি ডায়াস্ট্রাম। সো এই যে এই অ্যালগরিদম হচ্ছে প্রিন্সের সুডো কোড। আমরা এটার একটা ভালো ভার্সনও দেখছি। হ্যাঁ, ডায়াস্ট্রার মতো। অ্যান্ড ডায়াস্ট্রাতে মিনিমাম করতাম হচ্ছে ডি এর সাথে যোগ করে, করে এখানে ওই যোগফলটা আর হবে না। জাস্ট প্রত্যেকের ওয়েট দিয়ে মানে জাজ হবে আরকি। এই হচ্ছে কথা। তো এইটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম। এটা হচ্ছে একটা উপায় আ মিনিমাম স্প্যানিং ট্রি বের করার। যে ডায়াস্ট্রাস থেকে একটু পার্থক্য কি একটু ভালো করে দেখবেন। নাহলে কিন্তু বিপদ হবে। ফাইনাল এক্সামে বিপদ-টিপদ হইতে পারে। এই হচ্ছে কথা। যে এখানে শর্টেস্ট পাথ অ্যালগরিদম সোর্স থেকে ডিসট্যান্স কত এটা মেজার করি আমরা। মাঝখানে অনেক এজ থাকবে, অনেক কিছু থাকবে। এটা থেকে এটার ডিসট্যান্স হচ্ছে সকল এজের যোগফল। আর প্রিমস এর অ্যালগরিদমে আমাদের এই ডিসট্যান্স এর এই ভ্যালুটা লাগে না। যোগ করে, করে আসা লাগে না। আমার এখন দেখতে হয় আমার সামনে এইরকম ৩ টা ভার্টেক্স আছে। কোন পাশ থেকে এড করলে মিনিমাম হবে। সো আমরা শুধু এজ ওয়েট এর বেসিস এ চিন্তা করি। সোর্স থেকে কে কত দূরে আছে এগুলার দিকে তাকাই না। এই হচ্ছে কথা। এই গ্রাফটার দিকে তাকাবেন, এটাও ডিফারেন্স ক্লিয়ার করবে। যে যদি আমরা এমএসটি কনসিডার করি, এই ২ টা এজ পাবো। আর যদি শর্টেস্ট পাথ কনসিডার করি, তাহলে শুধু এটা পাবো। শর্টেস্ট পাথ অ্যালগরিদম শুধু এটা দিবে আর এটা দিবে। এই
এই এজটাকে ফেলে দিবে। এই হচ্ছে কথা। সো এখন দেখেন আমরা এটা হচ্ছে এবং যেহেতু বললাম যে ডায়াকস্ট্রা অ্যালগরিদমের মতো না, একদম ডায়াকস্ট্রা অ্যালগরিদমই জাস্ট ১ টা ২ টা লাইন ডিফারেন্ট। সো এটার টাইম কমপ্লেক্সিটি ডায়াকস্ট্রা টাইম কমপ্লেক্সিটি সেম। নেক্সট যে অ্যালগরিদমটা আমরা লাস্ট ক্লাসে একটু করে দেখাইছিলাম সেটা হচ্ছে আ আরেকটা গ্রিডি অ্যালগরিদম। ওইটাও একটা গ্রিডি অ্যালগরিদম, এটাও একটা গ্রিডি অ্যালগরিদম। কি? সেই অ্যালগরিদমটা কি? সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছিলাম যে আমি যত রকম এমএসটি বানাই না কেন, এই এজটা সকল এমএসটি তে মানে এমএসটি তে থাকতেই হবে। কোনো অপশন নাই এই এজটা না থাকা। কারণ এই এজটার কি সুবিধা? এটার কস্ট হচ্ছে মিনিমাম। সবচেয়ে মিনিমাম এবং এটা ২ টা ভার্টেক্স এ কানেক্ট করে। সো অন্য কোনোভাবে যদি আমি একে আর একে কানেক্ট করতে যাই, তার চাইতে ১ পয়সা খরচ করে সবচেয়ে মিনিমাম খরচ করে এটা দিয়ে কানেক্ট করাটাই মঙ্গলের কাজ হবে। এটা প্রমাণও করা যায়। এটা আমি আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছি। সো তার মানে এই এজটাকে আমি নিয়ে ফেলবো শুরুতেই। যেহেতু এটা মিনিমাম এটাকে আমি নিয়ে ফেলবো। শেষ, এটা নেওয়া শেষ। এখন আমি দেখব এটা বাদ দিয়ে আর কি মিনিমাম আছে। যেমন এটা বাদ দিয়ে মিনিমাম আছে এটা অথবা এইটা। আমি এই ২ টার যেকোনো একটা নিয়ে ফেলবো। নিলাম যে ফার্স্ট এ এটা নিলাম। দেন এটা বাদ দিয়ে আর কি মিনিমাম আছে? দেন আছে এইটা। এটাও নিয়ে ফেললাম। শেষ। এরপরে কে মিনিমাম? এরপরে মিনিমাম হচ্ছে মনে হয় ৪ রাইট? তাই তো ৪ ই তো। হ্যাঁ, এই ৪ এই ৪। যেকোনো একটা নিবো। আইদার এটা নিবো অথবা এটা নিবো। এই ৪ টা আগে নেওয়া হইছে। তারপর দেখেন আবার এই ৪ টা নিতে পারবো। এইভাবে করে আমি আমার ট্রিটাকে বাড়াইতে থাকবো। এখন দেখেন ৪ শেষ। এখন কোনটা মিনিমাম বলেন? মালিহা, যেগুলা নেওয়া হয়ে গেছে সেটা বাদ দিয়ে কোনটা মিনিমাম? কোন এজটা মিনিমাম? Sir, 7? নো, রাইট আ রাইট 7 নাকি? লুক 6? অ্যারাউন্ড 7, 6। সো আমি কি এটাকে নিবো? No. ইয়েস, আমি এটাকে নিলে বিপদে পড়ে যাবো। সাইকেল হয়ে যাবে। এজন্য আমি এটা নিবো না। আগের মতই কখনোই সাইকেল ক্রিয়েট করা যাবে না। আমরা ট্রি বিল্ড করার চেষ্টা করতেছি। সো এটাকে আমরা নিতে পারবো না। সো এটা বাদ দিয়ে নেক্সট কি আছে আমাদের কপালে? আমাদের কপালে আছে ৭ অ্যান্ড এই ৭। সো এই ৭ যদি নেই স্টিল একই বিপদে পড়ে যাবো। এইরকম একটা চমৎকার সাইকেল হয়ে যাবে। এই সাইকেলটা বানানো যাবে না। সো এটা বাদ আমাদেরকে এইটা নিতে হবে। এইভাবে করে আগাইতে, আগাইতে যখন আমার সবগুলা কনসিডার করা হয়ে যাবে, we are done। তো ক্রুস্কাল অ্যালগরিদম বেসিক্যালি এইটাই। তাহলে কাজটা কি? ক্রুস্কাল অ্যালগরিদমের ফার্স্ট এ একটা কাজ করতে হবে। যতগুলা এজ আছে সবগুলাকে তাদের ওয়েট এর বেসিস এ সর্ট করে ফেলতে হবে ছোট থেকে বড়। এবং ছোটগুলাকে আমি কনসিডার করতে, করতে থাকবো। ছোটগুলাকে যদি নেওয়া সম্ভব হয়, ওকে নিলে যদি কোন সাইকেল ক্রিয়েট না হয় তাহলে আমি ওকে নিবো। নিতে থাকবো, নিতে থাকবো। যাকে নিলে সাইকেল ক্রিয়েট হবে তাকে বাদ দিয়ে দিব। দিয়ে তার পরেরটাকে নিব। এভাবে আগাইতে থাকবো। এই হচ্ছে কথা। তাহলে অ্যালগরিদমটা দেখেন খুবই সিম্পল ফানি অ্যালগরিদম। প্রত্যেকটা এজ কে আমি হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করব। মানে ইনক্রিজিং অর্ডারে সর্ট করব। ভালো কথা। এমএসটি হচ্ছে ১ম এ ফাঁকা সেট। কি করব? প্রত্যেকটা এজ কে চেক করতেছি। কি চেক করতেছি? যে এইটাকে এড করলে যদি কোন সাইকেল ক্রিয়েট না হয় তাহলে ওইটাকে নাও। শেষ। এই হচ্ছে অ্যালগরিদম। একটু খেয়াল করবেন অ্যালগরিদমটার নাম হচ্ছে স্লো ক্রুস্কাল। স্লো ক্রুস্কাল মানে কি? এই যে আপনাদেরকে যা বললাম, মুখে যা বললাম সেটা। এটাকে কোডে কিভাবে ট্রান্সফার করব বা কিভাবে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব, ওইটা ঠিকঠাক করার পরে তখন আমরা বুঝতে পারবো যে আসলে স্লো ক্রুস্কাল না ফাস্ট ক্রুস্কাল। এই হচ্ছে কথা। মানে কংক্রিট ডিটেইল থাকবে। এটা মোর অ্যাবস্ট্রাক্ট ভার্সন। যে এই যে কোন একটা এজ কে এড করলে সাইকেল ক্রিয়েট হবে নাকি হবে না। হাউ ডু ইউ নো? কিভাবে বুঝবেন আপনি? মানে আপনি নিজে তো বুঝতেছেন ভালো কথা। এই যে ফিগারটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এটা এড করলে সাইকেল ক্রিয়েট হবে। বাট আপনি একটা অ্যালগরিদম কে কিভাবে বুঝাবেন? বা আপনি কিভাবে অ্যালগরিদম দিয়ে ডিটারমিন করবেন? এই ডিটেইল গুলা ইম্পোর্টেন্ট। আমরা ওইটাতে খুব বেশি যাব না, আবার একেবারে অন্ধকারেও থাকবো না। আমার স্লাইডে হিডেন স্লাইডের মধ্যে হচ্ছে সব ডিটেইল দেওয়া আছে। আপনাদের ইচ্ছা থাকলে হচ্ছে একটু দেখে, দেখে নিয়েন। বাট আমি যতটুকু যাব সেটা মোর অর লেস ইনাফ। এই হচ্ছে কথা। এখন ফার্স্ট কথা হচ্ছে ইট ওয়ার্কস। আপনাদেরকে নিজেদেরকে কনভিন্স করতে হবে। এটার প্রুফ আমি দিচ্ছি না। অ্যান্ড আসলে আমরা এটা কিভাবে স্লো ক্রুস্কাল থেকে ফাস্ট ক্রুস্কাল বানাইতে পারি সেটা একটু দেখেন। সো হোয়াট আই এম টেলিং ইউ যে প্রত্যেক ক্রুস্কালের স্টেপে মানে কিভাবে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখেন। আমরা বেসিক্যালি কি করতেছি? ক্রুস্কালের প্রত্যেকটা স্টেপে কি করতেছি? একটা করে এজ নিচ্ছি, নিয়ে সেইটা আমার ট্রি এ এড করতেছি। সো বেসিক্যালি প্রত্যেক স্টেপে আমার কাছে একটা ফরেস্ট আছে। আচ্ছা ফরেস্ট মানে আপনারা বুঝেন? মানে কম্পিউটার সায়েন্স এর পার্সপেক্টিভ এ ফরেস্ট মানে কি? ট্রি তো বুঝেন, রাইট?
ক্লাস মানে থেকে ট্রি এর আইডিয়া ক্লিয়ার থাকা উচিত। ট্রি মানে কি? একটা গ্রাফ, ভালো কথা, যেটা কানেক্টেড এবং আর কি? অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক। তার মানে আমার একটা গ্রাফে যদি সাইকেল না থাকে এবং সেটা যদি কানেক্টেড হয়, তার মানে সেটা একটা ট্রি। যে এটা একটা ট্রি। এটাও একটা ট্রি। এটা ট্রি না। কেন? কারণ এখানে সাইকেল ক্রিয়েট হচ্ছে। করা যাবে না। ঠিক একইভাবে তাহলে ঠিক একইভাবে এটাও ট্রি না। এই পুরা গ্রাফটা একটা ট্রি না। কেন? কারণ এটা মানে ১ম কথা হচ্ছে এটা অ্যাসাইক্লিক ভালো কথা, কিন্তু এটা কানেক্টেড না। এই গ্রাফের এই ভার্টেক্স থেকে শুরু করলে কখনোই এটাতে যাওয়া যায় না। ওকে? সো এইজন্য এটা পুরাটা এই গ্রাফটা ট্রি না। কিন্তু এটাকে আমরা বলতে পারি একটা ফরেস্ট। ফরেস্ট মানে কি? মানে আমার পুরা গ্রাফটা যদি ছোট, ছোট ট্রি এর সামেশন হয়, তাহলে সেটাকে বলে ফরেস্ট। যেমন এটা একটা ট্রি, এটা একটা ট্রি। আমি কি বুঝাইতে পারতেছি? ইয়েস স্যার। যেমন এটা একটা ট্রি, এটা আরেকটা ট্রি। এইটা যদি আমার টোটাল গ্রাফ হয়, ওভার পুরাটা যদি গ্রাফ হয়, তাহলে এটা হচ্ছে একটা ফরেস্ট। কেন? কারণ এটা আসলে ২ টা ট্রি মানে ১ বা একাধিক ট্রি এর সামেশন এই। সো একটা ট্রি থাকলে আপনি এটাকে ট্রিও বলতে পারেন, ফরেস্টও বলতে পারেন। বাট একাধিক ট্রি যদি থাকে আপনার গ্রাফে, তাহলে আপনি পুরা গ্রাফটাকে ফরেস্ট বলতে হবে। এই হচ্ছে কথা। তার মানে ফরেস্ট মানে কি? মোর দ্যান 1 ট্রি। একটা ট্রি না, মোর দ্যান 1 ট্রি। তো একটু খেয়াল করে দেখেন আপনার কাজ কি ছিল? মানে আপনি মিনিমাম স্প্যানিং ট্রি এর আউটপুট কি? মানে যেই অ্যালগরিদমই চালান সেটার আউটপুট কি হবে? একটা মিনিমাম মানে একটা স্প্যানিং ট্রি। দিন শেষে আপনাকে একটা ট্রি বানাইতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কয়টা ট্রি? একটা, রাইট? ইয়েস স্যার। কিন্তু আপনি এখন কি করতেছেন বলেন তো? আপনার এই অবস্থায় মানে রাইট নাও আপনার অ্যালগরিদম কি শেষ? এই অবস্থায়? না স্যার। শেষ না। আপনাকে আরো কিছু এজ এড করতে হবে। বাট তার আগে একটু খেয়াল করে দেখেন। এইটা একটা ট্রি না? মানে এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ। এখন এরপরে মালিহা আমাকে একটু আরেকটু হেল্প করেন। এই মোমেন্টে আমি কোন এজটা এড করব? So not to make a tree. না, না, আমরা তো ট্রি মানে চাচ্ছি। মানে আমার কথা হচ্ছে অ্যালগরিদমের এই স্টেপে মানে ক্রুজ কালে আমি কি করতেছিলাম বেসিক্যালি? what I'm doing is যে আমার কাছে যতগুলো এজ আছে তার মধ্যে থেকে মিনিমাম গুলা নিয়ে আমি যোগ করতেছি আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে। সো এখন আমি কোন এজটাকে এড করব? যেই এজ গুলা এড হয় নাই তার মধ্যে মিনিমাম কোনটা সেটা বলেন। This one, right? হ্যাঁ, 4. Yes. সো আমি যদি এটা এড করি কি হয় একটু কিন্তু খেয়াল এটা করুন। অ্যাড করলে কানেক্ট হয়ে যাচ্ছে না। ইয়েস, আমি তো সেটাই চাচ্ছি যে আমার কাছে এটা একটা স্প্যানিং ট্রি আছে, সরি এটা একটা ট্রি আছে, এটা একটা ট্রি আছে, এটা একটা ট্রি আছে। আমার টার্গেট হচ্ছে দিন শেষে এই ছোট, ছোট ট্রি গুলা মিলায় একটা ট্রি বানানো। ডু ইউ রিমেম্বার আমরা কি করতেছিলাম? আমাদের কাজ ছিল কি যে এইরকম একটা ট্রি বানানো। আমরা কি এখনো একটা ট্রি বানাইতে পারছি? No, পারি not নাই। yet. আমাদের হাতে এখনো মাল্টিপল ট্রি আছে। সো আমার কাজই আসলে ওইটাই করা। মাল্টিপল ছোট, ছোট ট্রিকে কানেক্ট করে একটা বড় ট্রি বানানো। তো যখনই আমি এটা এড করব, মালিহা কিন্তু ঠিক কথা বলছে যে যখনই আমি এটা এড করব সাথে, সাথে এই ট্রি আর এই ট্রি মিলায় একটা বড় ট্রি হয়ে যাবে। আমরা সেটাই চাচ্ছি। সো আমাকে একটু বলেন কেউ একজন, এটাই হচ্ছে আমাদের টাস্ক যে এই অবস্থা যদি থাকে যেমন এটা একটা তাহলে খেয়াল করেন। এটা একটা ট্রি, এটা একটা ট্রি। এই ২ জন মিলায় একটা ট্রি হইছে। এই আমার আগের সিচুয়েশনটাকে আমি যেই ট্রি গুলা লিখছিলাম সেটাই। এতগুলা ট্রি আমার হাতে আছে। এখন আমি যেই মুহূর্তে এই এজটা নিব, সাথে, সাথে কি হচ্ছে একটু দেখেন। যখনই আমরা একটা এজ নিচ্ছি সাথে, সাথে আমরা আসলে ২ টা ট্রিকে মার্জ করতেছি। সো একটা এজ নেওয়া কথাটার মানে আসলে ২ টা ট্রিকে মার্জ করা। যেই মুহূর্তে আমি এটা এড করলাম, সাথে, সাথে এই ২ টা ট্রি মিলায়ে একটা ট্রি হয়ে গেল। If that's the case এরপরে কি হবে? এরপরে যা হবে, হবে। এভাবে করে আসলে একটা ট্রিতে পরিণত হবে সবকিছু। সো এবং আমরা কখনোই আসলে এমন এজ এড করব না যেটাতে সাইকেল ক্রিয়েট হয়। সো এই যে কাজগুলা যদি আমরা করতে চাই, এইভাবে ট্রি কে মার্জ করা, ২ টা ট্রি একসাথে লাগানো, এইসব কাজ করতে হলে আমাদের একটা আলাদা ডেটা স্ট্রাকচার লাগবে। ক্রুসকাল আপনাদেরকে খুব ডিটেইল এ শিখানো হয় না এই কারণেই যে শিখানো হয় না বলতে আগে শিখানো হইতো না। কারণ হচ্ছে এটাতে আলাদা ডেটা স্ট্রাকচার লাগে। একটু ঝামেলা হয় এই আরকি। বাট জিনিসটা এত কঠিন কিছু না।
সো নতুন আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইন্ট্রোডিউস করব ওইটার নাম হইতে পারতো ট্রি হাউস, বাট আই এম নট শিওর ওয়াই এটার নাম হচ্ছে খুবই খারাপ একটা নাম। ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার কেউ বলে ডিসজয়েন্ট সেট, আরো কি জানি আরো একটা নাম আছে আমি ভুলে গেছি। সো এটার কাজ কি? ফার্স্ট কথা হচ্ছে এটা দিয়ে কি কি করা যায়। হিপ যেরকম এটাও খানিকটা সেরকম। হিপের মতোই। হিপে আমরা কি কি করতে পারতাম? ম্যাক্স এলিমেন্টটাকে বের করতে পারতাম, ইনসার্ট করতে পারতাম। এটাও খানিকটা সেরকম। আমার কিছু নির্দিষ্ট ফাংশন লাগবে এইজন্য একটা ডেটা স্ট্রাকচার। কি কি ফাংশন লাগবে? ৩ টা ফাংশন। একটা হচ্ছে মেক সেট, একটা হচ্ছে ফাইন্ড সেট, একটা হচ্ছে ইউনিয়ন। এগুলার মানেটা কি? এগুলো আমার কেন লাগতেছে একটু দেখেন, আমি বুঝায় বলতেছি। তাহলে একটু খেয়াল করে দেখেন। আমি এই লাইনটাতে আসার আগে এটা একটু দেখেন। এই যে ২ টা ট্রি এর দিকে একটু তাকান। আমি বলতেছি এটা একটা ট্রি। এটা একটা ট্রি। এখানে তো কোনো এজ নাই, রাইট? মানে এই যে শুধু একটা ভার্টেক্স দিয়ে একটা ট্রি। এই ভার্টেক্স গুলাকে আপনাদেরকে কোনো কোয়েশ্চেন এর মুখোমুখি করে। এটা বোঝা যাচ্ছে যে ভালো কথা। এই একটা এজ দিয়ে কানেক্ট হইছে এইজন্য এটা একটা ট্রি আর এটা একটা ট্রি মিলায় বড় একটা হইছে। কিন্তু এই মার্জ করার আগে এরা যে এরকম নিজেরা একটা করে ট্রি ছিল, আপনি কি বুঝতেছেন? আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ওকে। সেইটা যদি হয় তাহলে খেয়াল করে দেখেন। আমি বলতে চাচ্ছি আমার ৩ টা ফাংশন লাগবে এই কাজটা করার জন্য। এই যে ২ টা ট্রি তাদেরকে মার্জ করা এসব কাজ করার জন্য আমার ৩ টা ফাংশন লাগবে। একটা হচ্ছে মেক সেট, একটা হচ্ছে ফাইন্ড সেট, আরেকটা হচ্ছে ইউনিয়ন। এগুলা কি? নামগুলো অত ডিটেইল মনে রাখতে হবে না। কাজগুলো আস্তে, আস্তে দেখেন তাইলেই হবে। সো যেমন দেখেন খেয়াল করেন। আমি যদি x কে মেক সেট করি, তার মানে হচ্ছে x কে নিয়ে আমি একটা সেট বানাইলাম অথবা x কে নিয়ে আমি একটা ট্রি বানাইলাম। শুধু একটা ভার্টেক্স নিয়ে একটা ট্রি। একটা ভার্টেক্স, একটা ট্রি। আমি যদি এই মেক সেট y কল করি, মানে আরেকটা ভার্টেক্স নিয়ে আরেকটা সেট বানাই, তাহলে এরকম একটা কল হবে। এই যে y হয়ে গেল। আরেকটা যদি বানাই z, তার মানে এই যে খেয়াল করেন শুরুতে আমার অ্যালগরিদমের শুরুতে প্রত্যেকটা ভার্টেক্স কে নিয়ে আমি আসলে একটা করে ট্রি বানাচ্ছি। এরকম একটা ভার্টেক্স, একটা ট্রি। এরা এখনো কানেক্ট হয়নি। এই হচ্ছে কথা। এখন দেখেন আমি এদেরকে ইউনিয়ন যদি করি, যে ২ টাকে যদি ইউনিয়ন করি x আর y কে, তার মানে আসলে কি হবে? এই ২ টা মিলায়ে একটা ট্রি হবে। তো ইউনিয়ন ফাংশনটা কল করার মানে হচ্ছে তাদেরকে এক করে দাও। দিলাম। আর কি লাস্ট সেটা হচ্ছে ফাইন্ড। তার মানে x কোন সেটে আছে ওইটাকে খুঁজে বের করো। x কোন সেটে আছে ওইটাকে খুঁজে বের করো। তার মানে এখন এই যে ইউনিয়ন করার পরে x আর y মিলে একটা সেট। তো আমি যদি x কে খুঁজতে চাই তাহলে আমার এইখানে খুঁজতে হবে। এটাই হচ্ছে কাজ। তার মানে মেক সেট মানে হচ্ছে শুরুতে ইনিশিয়ালাইজেশন, ওই যে সবকিছু 0, 0 সেট করার মতো। ইউনিয়ন মানে হচ্ছে ২ টাকে একসাথে করে দেওয়া। আর ফাইন্ড মানে হচ্ছে কে কোথায় আছে খুঁজে বের করা। একটু দেখেন। অ্যালগরিদমের দিকে পরে তাকান, আগেই দেখেন। তাহলে শুরুতে আমি যখন ক্রুসকাল চালাবো, ক্রুসকালের শুরুতে কি হবে? প্রত্যেকটা ভার্টেক্স একটা করে ট্রি। প্রত্যেকটা ভার্টেক্স একটা ছোট, ছোট ট্রি। তার মানে প্রত্যেক স্টেপে আমি একটা করে এজ নিব। ২ টা ট্রি মিলায়ে, ২ টা ছোট, ছোট ট্রি মিলায়ে ২ টা আচ্ছা ২ টা ছোট, ছোট ট্রি মিলায়ে একটা বড় ট্রি হবে। এভাবে করে আমি নাম্বার অফ ট্রি কমাইতে যখন একটা ট্রিতে থামবো, তখনই আমার অ্যালগরিদম শেষ। এই হচ্ছে কথা। সো শুরুতে আমার কাছে প্রত্যেকটা ভার্টেক্স একটা করে ট্রি। ভালো কথা। এখন আমি মিনিমামটাকে নেই। মিনিমাম হচ্ছে 1। যখনই আমি এই এজটাকে আমার ক্রুসকালের মিনিমাম স্প্যানিং ট্রিতে ঢুকাইছি, সাথে, সাথে এই ২ টা ভার্টেক্স মিলায়ে একটা মানে কি বলে? এই ২ টা ট্রি মিলায়ে একটা ট্রি হয়ে গেছে। খেয়াল করে দেখেন। বোঝা যাচ্ছে? হাসিব? জি স্যার। ওকে। দেন কি করব? দেন হচ্ছে এই 2 যেকোনো একটা নিব। দেখি কোনটা নেয় ওরা। এটা নিল। যদি এটা নিয়ে থাকে, ইন দ্যাট কেস তাহলে কি হবে? এটা হয়ে গেল। খুব ভালো কথা। তারপরে দেখেন এইটা একটা ট্রি, এটা একটা ট্রি। এই যেটা দিয়ে যখনই আমি কানেক্ট করব, সাথে, সাথে এইটা মিলায় একটা বড় ট্রি হয়ে যাবে। এই হচ্ছে কথা, আর কিছু না। দেন নেক্সট আসবে 4 নেক্সট ইন লাইন। খেয়াল করেন আগে কিন্তু আমার হাতে অনেকগুলা ট্রি ছিল। আস্তে, আস্তে কিন্তু ট্রি এর সংখ্যা কমতেছে। দেন এইটা যখনই করব একটা বড় হয়ে যাবে। সো এই পুরাটা মিলায় কিন্তু খেয়াল করেন একটা ফরেস্ট, একটা ট্রি, মানে ট্রি নাম্বার 1, 2, 3, 4। আর মাত্র ৩ টা এজ যদি আমি নেই, তাহলেই কিন্তু আমার একটা ট্রিতে কাম হয়ে যাবে। ৩ টা ট্রি মানে ৩ টা এজ নিলে। কেন? একটা এজ মিলায়ে এটা কানেক্ট করব, একটা এজ মিলায়ে এটা, আরেকটা এজ মিলায়ে এটা। এরকম কিছু একটা এই আরকি। সো যেমন নেক্সট হচ্ছে ৭। সাথে, সাথে এটা কানেক্ট হইলো, একটা কমে গেল। আরেকটা কানেক্ট করব, কমে গেল। দেন ফাইনালি ৯ আর ১০ এর মধ্যে আমার ৯ লাগবে। তাইলে কাজ হয়ে গেল। এই হচ্ছে কথা।
তো এইভাবে যদি আমি আগাই আমার পুরোটা হয়ে গেল। তো এইটাতে কি কি লাগতেছে একটু খেয়াল করে দেখেন। তাহলে আমার শুরুতে এই যে প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে ট্রি, সরি, শুরুতে আমার স্যার প্রত্যেক, স্যার বলেন স্যার আমার একটা বলেন। কোয়েশ্চেন ছিল যে আমার যদি দুটো এজ এর ওয়েট সেম হুম, হয় তাহলে কি ইয়েস, আমি কোনো প্রায়োরিটি সেট না, করতে পারবো? ইয়াস, হ্যাঁ, এইখানে আসলে কোয়েশ্চেন মানে হয় আর কি। দুইটা এজের হইলে আপনার কোনো প্রায়োরিটি সেট করতে হয়। আপনাকে যদি আমি বলি এই প্রায়োরিটিতে আগান, তাহলে আপনার প্রায়োরিটি, যেমন আমি যদি আপনাকে বলি যে যখনই ইউ হ্যাভ এ টাই, যেমন রাইট নাও ইউ হ্যাভ এ টাই, একটা হচ্ছে সি আর আই এর মধ্যে, আর একটা হচ্ছে এফ আর জি এর মধ্যে। তো আমি আপনাকে বলে দিলাম যেটা অ্যালফাবেটিক্যালি ফার্স্ট সেটাকে নাও। মানে ডিকশনারি স্কেলে কোনটা আগে, ডিকশনারিতে কোনটাকে আগে পাবেন? সিআই না এফজি? সিআই সিআই। কে। তো আমি আপনাকে বললাম, একজনকে বললাম সিআই টা নাও, আরেকজনকে বললাম এফজি টা নাও। ঠিক আছে? বুঝতেছেন? জি স্যার। এই হচ্ছে কথা। আরেকটা জিনিস আপনারা একটু দেখবেন, অবশ্যই দেখবেন, এটা পরীক্ষার লোকজন দেয়, দিয়ে খুব মানে কোয়েশ্চেন হয় আরকি। সেটা হচ্ছে কয়টা মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল? জাস্ট লাইক টপোলজিক্যাল সর্টিং এর মতো। এইটাও অ্যাড হক সিস্টেমে বের করতে হবে। এটার কোনো ফর্মুলা নাই যে একটা গ্রাফ দিয়ে দিলে আপনি জাস্ট একটা ফর্মুলায় বসাবেন, কাজ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। যেটা বলতেছি সেটা হচ্ছে কয়টা মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল সেটা একটু দেখবেন। এখন কয়টা মিনিমাম স্প্যানিং, প্রথম কথা হচ্ছে আপনারা সিগনিফিকেন্টলি বেটার পজিশনে আছেন আগের সেমিস্টারের লোকজনের চাইতে। আগের সেমিস্টারে যেটা হইতো সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট যে একাধিক থাকতে পারে এইটা কল্পনা করতেই স্টুডেন্টদের অনেক কষ্ট হইতো, আমি যেটা দেখছি। বুঝছেন? টপোলজিক্যাল সর্ট যে মোর দেন ওয়ান হইতে পারে সেইটা কল্পনা করাটাই অনেক কঠিন ছিল। আমি কয়েকজনকে দেখছি। বাট রাইট নাও মানে আপনারা এই যে ২৪ টা, ৮০ টা, ৪০ টা এই টাইপের ফিগার আপনারা বের করতে পারেন। দ্যাটস গুড ইমপ্রুভমেন্ট। সেই একইভাবে আপনারা এটাও দেখেন যে একটা মিনিমাম স্প্যানিং, সরি, হ্যাঁ, মিনিমাম স্প্যানিং ট্রি আপনারা বের করতে পারলেন, খুব ভালো কথা। এটা একটা পসিবল আনসার, ওয়ান অফ মেনি। আরো হইতে পারে। এবং একটু খেয়াল করে দেখবেন, আপনাদেরকে একটা কথা বলি যেটা আসলে কোনো প্রুফ আমরা দিব না। সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা এজের কস্ট যদি ইউনিক হয়, খেয়াল করেন আপনার কোয়েশ্চেনটার সাথে এটা মানে জড়িত। ফার্স্ট কথা হচ্ছে আপনার যদি কখনো কোনো টাই না হয়, যেমন এই যে এখন একটা টাই, এটা নিবো নাকি এটা নিবো? রাইট নাও আই হ্যাভ এ টাই। কখনো যদি কোনো টাই না হয়, কখনো কোনো টাই কখন হবে না হাসিব? জি স্যার। কখনো টাই হবে না কখন? মানে কখনো আপনি কনফিউশন এ থাকবেন না কখন? যদি যখন স্যার এজ প্রত্যেকটা, গুলো ইয়েস, ডিস্টিংক্ট ইয়েস। হয়। যদি প্রত্যেকটা মানে কোনো এজের না কস্টের সাথে কোনো এজের কস্টের মিল না থাকে তাহলে প্রত্যেকটা ডিস্টিংক্ট হবে। তখন আপনি যতবারই চালান না কেন, যেইভাবেই পিক করেন না কেন, আসলে একটাই মিনিমাম স্প্যানিং ট্রি হবে। এই কথাটা মাথায় রাখবেন। এটা পরীক্ষায় আসবে। যেই কোয়েশ্চেন করুক, মানে আমি কোয়েশ্চেন করলে আসবে তা না, এটা পরীক্ষায় আসবেই। যে আপনার যদি ইয়ে হয় কি বলে? আপনার সবগুলা এজের কস্ট যদি ডিস্টিংক্ট হয়, ইন দ্যাট কেস আপনার একটাই মিনিমাম স্প্যানিং ট্রি হবে। আর যদি মানে এজের কস্ট ডিফারেন্ট মানে সেম হয়, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি একাধিক হইতে পারে। এখন একাধিক হবে কিনা সেটা কি বা কয়টা হবে, কিভাবে হবে এটা একটু বুঝার জন্য আপনি যখনই টাই ব্রেক করতেছেন ওই টাই ব্রেক করার দিকে তাকাবেন। যে আমার হাতে এখন টাই ব্রেক করার অপশন আছে, ভালো কথা। কয়টা মানে অপশন আছে? আমি এইদিকে গেলে কি হবে আর এটা নিলে কি হবে? ২ টা নিলে কি ডিফারেন্ট কিছু হবে কিনা? এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। তখন দেখতে পাবেন যে মিনিমাম স্প্যানিং ট্রি কয়টা হচ্ছে ওটা বের করা যাবে। এই স্যার হচ্ছে আমার কথা। একটা কনফিউশন ছিল। বলেন। স্যার আমার যদি ওয়েট ডিস্টিংক্ট হয় তাহলে কি হুম। আমার মিনিমাম স্প্যানিং ট্রি ইউনিক হবে না? ইয়েস, মানে সেটাই তো বললাম যে একটাই মিনিমাম স্প্যানিং ট্রি হবে। আচ্ছা যদি একটাই হবে, জাস্ট একটাই। একটাই হবে, ইয়েস, ইউনিক হবে। আচ্ছা, 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 বাট আচ্ছা, আদারওয়াইজ নন ইউনিক। এই যে যেমন এই কেস গুলাতে নন ইউনিক হইতে পারে। এই হচ্ছে আচ্ছা, কথা। আচ্ছা এটা ইফ অ্যান্ড মাল্টিপল অনলি হবে ইফ এখানে। না। এটা ইফ অ্যান্ড আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফ মানে আপনারা বুঝেন জি স্যার। লোকজন। ইফ হ্যাঁ, আপনারা ডিসক্রিট ম্যাথ পড়ে থাকলে বুঝবেন, না পড়ে থাকলেও বোঝার কথা। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে যদি এ হয় তাহলে বি হবে। আর যদি বি হয় তাহলে এ হবে। তার মানে একটা হইলে আরেকটা হবেই হবে। এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ না। আমি কি বলতেছি? যদি সবগুলা এজ ডিস্টিংক্ট হয়, ডি ফর ডিস্টিংক্ট। যদি সবাই ডিস্টিংক্ট হয়, তার মানে আমার এমএসটি ইউনিক হবেই ফর সিউর। তার মানে কিন্তু এইটা না যে যেমন এখানে কিন্তু নন ইউনিক আছে। এখানে কিন্তু অনেক নন ইউনিক আছে। এটা নন ইউনিক। ৪ মিল আছে। তারপরে আবার কোথায় ৮ আছে। তার মানে যে এই গ্রাফের এমএসটি টা ইউনিক হবে না তা কিন্তু না। আমি কি বুঝাইতে পারতেছি? ডিস্টিংক্ট থাকলেই যে আপনি একাধিক এমএসটি পাবেন তা নাও হইতে পারে।
সরি আমি কি বলতেছি, মানে এই যে এইরকম যদি মিল থাকে, 4 যদি থাকে, এটা কি ডিস্টিংক্ট? মানে আমার যদি নন ডিস্টিংক্ট হয়, তখন যে আমার এমএসটি একটাই থাকবে এটা নাও হইতে পারে, একটা এমএসটিও থাকতে পারে। কিন্তু যদি সবগুলা এজের কস্ট ডিস্টিংক্ট হয় তাহলে আমি শিওর, মানে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, এটা বাই ডিরেকশনাল না, মানে ইফ এন্ড অনলি ইফ না। ওকে, স্যার ইয়েস বলেন। স্যার ফর এক্সাম্পল ধরেন যে আমার অনেকগুলো ওয়েট আছে, এখন সবগুলো ওয়েটের মধ্যে একটা ওয়েট হলো ডিস্টিংক্ট আর অন্যগুলো কি পেয়ার পেয়ার হয়ে আছে, তখন কি আমার ইউনিক হবে? সেটা ডিপেন্ডিং অন দ্য গ্রাফ। আমরা গ্রাফ কেমন আছে সেটা না দেখে কি বলতে পারবো? না। বুঝতেছেন কথা? এই যে ধরেন এখানে Yes, 2, sir. এখানে 2, এটা একরকম খেলা আর এটা আরেক রকম খেলা কমপ্লিটলি। আপনাকে গ্রাফের উপরে এই জন্যই বলতেছি যে এটা গ্রাফ দেখে বলতে হবে, মানে এটার কোনো ইয়ে নাই। ওকে, ঠিক আছে, জি স্যার। ওকে, সমস্যা নাই। সো এই হচ্ছে কথা, একটু চিন্তা ভাবনা স্যার করবেন। এই হ্যাঁ স্লাইড বলেন। স্যার আগের স্লাইডটা লাইক ইয়েস, দিস, না পরেরটা। ইয়েস, এটা স্যার এখানে A to H নিতে পারতাম না, লাইক B to C নিছি। হ্যাঁ অবশ্যই পারতাম, অবশ্যই পারতাম। ও, এই যে আচ্ছা এইখানেই তো হচ্ছে আপনার ডিস্টিংশনের ব্যাপার-স্যাপার চলে আসে। যে আপনি এইটা দিয়ে যদি কানেক্ট করেন, তাহলে আসলে আপনি তো এইটা নিতে পারলেন না, রাইট? yes, বুঝতেছেন কথা? আরিফ বোঝা গেছে? মানে এই yes, যে এখানেই কিন্তু ইউনিকনেস এর ব্যাপার-স্যাপার চলে আসে। যে মানে নন ইউনিকনেস এর ব্যাপার-স্যাপার চলে আসে। যে আপনি যেই মোমেন্টে এই ২ টাকে এইটা দিয়ে কানেক্ট করলেন, এরা কিন্তু কানেক্ট হয়ে গেল। মানে এদেরকে কানেক্ট করার আর কোনো, প্রথম কথা হচ্ছে ধরে নেন এই ৭ টা নাই। আমাদের আপাতত এটা দিয়েই কানেক্ট করা উচিত। বা সেটাও যদি হয় আপনার ওই এক্সাম্পল এর কথা, এখনো আপনি এটা দিয়ে কানেক্ট করতে পারেন, এটা দিয়ে কানেক্ট করতে পারেন। এটা দিয়ে কানেক্ট করলে একরকম এমএসটি পাওয়া যাবে, এটা দিয়ে কানেক্ট করলে আরেক রকম এমএসটি পাওয়া যাবে। বোঝা যাচ্ছে? yes, ওকে, এই হচ্ছে কথা। আমরা এটাই বোঝানোর চেষ্টা করতেছি। তো এই সব হইলে আপনারা মানে মেক সেট করলে আসলে কি করব? মেক সেট মানে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স কে ধরে একটা করে ট্রি বানানো। ইউনিয়ন করা মানে কি? এই যে ২ টা ট্রি একসাথে যোগ করে দেওয়া। আর ফাইন্ড মানে হচ্ছে কে কোনটাতে আছে সেটা খুঁজে বের করা। এই হচ্ছে কথা। ফাইন্ড কেন লাগবে? একটু খেয়াল করে দেখেন। ফাইন্ড কেন লাগবে দেখেন। আপনি ধরেন এই এজটা এড করতে চাচ্ছেন। কোনটা এড করবেন? আরিফ বলেন। এটা। ওকে? তাহলে আমরা কোন এজটাকে এড করতেছি? এ আর এইচ, এই এজটাকে এড করতেছি। তাহলে আমার আসলে খেয়াল করতে হবে এ কোন সেটের মধ্যে আছে। এ আছে এই সেটের মধ্যে, তাই না? yes, এই যে এই কাজটা যে বলতেছি এ কোন সেটে আছে এটা খুঁজে বের করতে হবে। এই কাজটাই হচ্ছে ফাইন্ড। তার মানে আমি একটা ভার্টেক্স লিখে যদি ফাইন্ড ফাংশনটা কল করি তাহলেও আমাকে সেটটা দিবে। ঠিক একইভাবে এইচ এর জন্য আমি কল করব। দেখব যে এইচ এর সেট কোনটা। এইচ এর সেট পাওয়া যাবে হচ্ছে এই বিশাল সেটটা। তখন আমি দেখব যে এ আর এইচ কি একই সেট? যদি এ আর এইচ একই সেট হয় তার মানে কি? আমি কি কানেক্ট করব? no, যেমন খেয়াল করেন, আমি কি এই সেট এইটা যদি নিতাম, এই 6 ভালো কথা, এটা আছে I আর G এর মধ্যে। কিন্তু I আর G একই সেটের মধ্যে না? তাহলে আমি যদি এটা কানেক্ট করতাম তাহলে সাইকেল ক্রিয়েট হইতো আননেসেসারিলি। তাহলে এই কাজটা আমি করব না। এজন্য এটা বাদ। সো আমি ফার্স্ট এ এটা ফাইন্ড করব, এর সেটটাকে ফাইন্ড করব। করে যদি দেখি এরা ২ টা আলাদা, আলাদা সেট তখন এদেরকে একসাথে লাগায় দিব। তার মানে এদেরকে ইউনিয়ন করে দিব। বোঝা গেছে? সো ইউনিয়নের কাজ হচ্ছে এই যে ২ টাকে জোড়া লাগানো, ফাইন্ড এর কাজ হচ্ছে কে কোন সেটে আছে খুঁজে বের করা, আর মেক সেট হচ্ছে শুরুতে করব। প্রত্যেকটা ভার্টেক্স কে ধরে, ধরে একটা করে ট্রি বানাবো। এই হচ্ছে কাজ। আর কিছু না। তাহলে খেয়াল করে দেখেন, আগে সর্ট করে নিলাম। এমএসটি এখন ফাঁকা। প্রত্যেকটা ভার্টেক্স কে একটা করে মানে ভার্টেক্স ধরে একটা করে ট্রি কল্পনা করলাম। তাহলে যতগুলা ভার্টেক্স ততগুলা ট্রি। এরপরে কি করতেছি? ওই মিনিমামের অর্ডারে আমি দেখতেছি ফাইন্ড করার চেষ্টা করতেছি। একটা এজ যদি থাকে ইউভি, তাহলে ইউ এর সেটকে খুঁজে বের করব, ভি এর সেটকে খুঁজে বের করব। যদি তারা আলাদা হয়, যদি একই না হয়, তখন তাদেরকে ইউনিয়ন করে দেব। এই কাজ। এটাই হচ্ছে ক্রুসকালের কাজ। শেষ। এতই ছোট। এখন একটু এইগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেগুলা হিডেন স্লাইডে আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। এই হচ্ছে কথা। আমাকে একটু কেউ এইটা দেখে বলেন, এই কোডটা দেখে বলেন, এই মেক সেট ফাংশনটা কয়বার কল হচ্ছে? মালিহা, মেক সেট ফাংশনটা কয়বার কল হচ্ছে? স্যার ভার্টেক্স এর উপর ডিপেন্ড করে। ইয়েস। ভার্টেক্স যতগুলা ততগুলা। তার মানে n টাইমস বলেন, b টাইমস বলেন, এনিথিং। দেন ফাইনালি আমাকে একটু বলেন যে ফাইন্ড সেট ফাংশনটা কয়বার কল হচ্ছে?
এই অ্যালগরিদম v The minus number of 1 edges এর অবভিয়াসলি নাম্বার অফ এজেস এর উপরে ডিপেন্ড করতেছে, বাট কত, হোয়াট ইজ দ্য নাম্বার? ইউ ক্যান সি রাইট, প্রত্যেকটা এজের জন্য 2 বার করে কল হয়, তার মানে বেসিক্যালি আপনার এতবার কল হচ্ছে, রাইট? yes sir. Yes. আর ইউনিয়ন কয়বার কল হচ্ছে? দিস ইজ আ ট্রিকি ওয়ান। কয়বার? One time তো কল হচ্ছে স্যার। না না, প্রত্যেক খেয়াল করেন, এই যে দেখেন ওয়ান টাইম কল হচ্ছে না, ফার্স্ট খুবই ভালো এক্সাম্পল হচ্ছে না, তারপরও আপনাকে দেখাই। এই যে শুরুতে আমার এই অবস্থা, শুরুতে আমি এই এজটাকে কনসিডার করলাম, এটার সেট আলাদা, এটার সেট আলাদা, দিলাম ইউনিয়ন করে, একবার ইউনিয়ন কল হইল। সেকেন্ড টাইম দেখেন, এটা নিব আমি এখন, সরি এটা না, এটা নিব, দুটাই টু আছে, তার মধ্যে এটা নিব, তাহলে সেকেন্ড টাইম ইউনিয়ন কল হইল 2, দেন এটা নিব 3 টাইমস, দেন এটা নিব বা এটা নিব 4 টাইমস, এটা নিব এখন 5, দেন কোনটা নিব, এই যে এটা নিব 6, 7, 8, বোঝা যাচ্ছে 8 বার কল হয়েছে ইউনিয়ন। আমাকে একটু কেউ বলেন যে এটা বোঝা যাওয়ার কথা। v minus 1 5 v Yes, minus 1 d -1 আচ্ছা times। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে Yes. ফাইন্ড সেটের চয়েস ই কেন হলো, এটা কি একটু আবার এই যে বুঝাবেন? আপনি কয়বার ফাইন্ড সেট কল করতেছেন, প্রত্যেকটা এজের কয়টা মাথা? 2টা মাথা, একটা ইউ একটা ভি। হ্যাঁ তো আপনি এইটার প্যারেন্ট মানে ও, এইটার আচ্ছা, সেটটাও খুঁজে বের করবেন, এটার সেটটাও খুঁজে বের জি, করবেন, এই জন্য 2। হ্যাঁ, okay. সো ইউনিয়ন কল হচ্ছে v - 1 টাইম। কেন? যদিও এটা খুব একটা এভিডেন্ট না, এখান থেকে খুব একটা এভিডেন্ট তা মনে হইতে পারে যতবার প্রত্যেকটা এজের জন্য একবার করে ইউনিয়ন কল হচ্ছে, which is not true। কেন ট্রু না? একটা পেয়ারের জন্য একটা করে ইয়াস, কল করা হচ্ছে। না হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু না খেয়াল করেন, এই জিনিসটা যদি ট্রু না হয়, এই জিনিসটা যদি ট্রু না হয় তাহলে কিন্তু ইউনিয়ন কল হচ্ছে না। ফাইন্ড সেটের ব্যাপারে আপনি মানে ডিরেক্ট বলতে পারতেছেন প্রত্যেকটা এজের জন্য এই জিনিসটা 2 বার রান হবেই হবে, কিন্তু এইটার যদি ট্রু না হয় তাহলে কিন্তু ইউনিয়ন রান হবে না। সো ইউনিয়ন কেন n-1 টাইম রান হবে সেটার ব্যাখ্যাটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি লাস্ট ক্লাসে খুব ভালোভাবে বুঝাই বলছিলাম যে আমার কাছে যদি 9টা ভার্টেক্স থাকে, 3টা ভার্টেক্স থাকে, তাদেরকে কানেক্ট করতে কয়টা এজ লাগবে? 2টা, রাইট? মানে 3টা ভার্টেক্স নিয়ে যদি একটা ট্রি হয় সেখানে আসলে 2টা এজ থাকবে। 100টা ভার্টেক্স নিয়ে আমার যদি একটা ট্রি হয় তাহলে সেখানে 99টা এজ থাকবে। বোঝা যাচ্ছে? জি তো স্যার। আপনাকে আসলে মানে এই যে এনটা থেকে বানায় দিন শেষে তো আপনি একটা ট্রি বানাবেন। সো 100টা ট্রি আছে, সেখান থেকে একটা ট্রি বানাইতে হচ্ছে প্রত্যেক স্টেপে আপনি একটা একটা করে ট্রি কমাচ্ছেন। যেমন যখনই আপনি ইউনিয়ন করতেছেন, যেমন এই যে এই 2টাকে যখনই ইউনিয়ন করবেন, 2টা ট্রি মিলায় একটা ট্রি হইল। একটা ট্রি কমে গেল। সো আপনি এইভাবে একটা করে ট্রি কমাচ্ছেন। সো আপনার বেসিক্যালি 99 টাইমস ইউনিয়ন কল করতে হবে। যখন 100টা ভার্টেক্স আছে। যেমন এখানে 8 বার ইউনিয়ন কল করতে হচ্ছিল। দেখেন এখানে 9টা ভার্টেক্স আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো যতগুলা ভার্টেক্স থাকবে তার চেয়ে 1 কম বার ইউনিয়ন কল করতে হবে। এগুলো একটু খেয়াল রাখবেন। সো এনটা কল লাগবে মেক সেট। মালিহা যেটা বললেন যে যতগুলা ভার্টেক্স ততগুলা। 2m টা কল লাগবে ফাইন্ড সেট, আর n-1 টা কল লাগবে ইউনিয়ন। এগুলো একটু দেখবেন। এইগুলার একটা কমপ্লেক্সিটি কত সেগুলো নিয়ে আমরা মানে মাথা ঘামাচ্ছি না। এইগুলা যোগ-টোগ করলে দিন শেষে m log n টাইম হয়। বা অন্য ভাষায় বলতে গেলে e log v টাইম হয়। একই কথা। m টা e আর n টা হচ্ছে v। e log v টাইম হয়, which is basically quite similar to previous। দুইটার আসলে একই টাইম কমপ্লেক্সিটি more or less, but দুইটার কিছু কম্পারিজন আছে। এগুলো একটু ভালো করে দেখতে হবে। স্যার বলেন স্যার। স্যার আমার এই টাইম কমপ্লেক্সিটিটা বেস্ট কেসে কত হবে? না এখানে বেস্ট কেস ওয়ার্স্ট কেস বের করাটা একটু কঠিন। মানে আমরা এখানে টাইম কমপ্লেক্সিটি দেখতেছি না, মানে ক্রুসকালের টাইম কমপ্লেক্সিটি দেখতেছি না। সো এটার বেস্ট কেস কি হবে বলেন? এটার বেস্ট কেস ডিফাইন করাটা একটু টাফ। বেস্ট কেস হবে হচ্ছে যখন সবগুলা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ সবগুলা তাড়াতাড়ি হয়ে যাবে, এরপরে আমার আর কখনো কনসিডার করা লাগবে না। শুরুতেই যদি আমি n-1 টা কনসিডার করে ফেলতে পারি, তারপরে আমি n-1 টা বা যদি ইউনিয়ন কল করি, তারপর সাথে সাথে ট্রিটা ব্রেক করে দিলাম, মানে অ্যালগরিদমটা ব্রেক করে দিলাম। এটা একটা বেস্ট কেস হতে পারে। যাই হোক, ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে। ডেটা স্ট্রাকচারটা কেন ইউজ করে এটা একটু দেখেন। কেন ডেটা স্ট্রাকচার লাগবে খেয়াল করেন। এই মেক সেটের টাইম কমপ্লেক্সিটি কত, ফাইন্ড সেটের কত, ইউনিয়নের কত, এগুলা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি নাই। এগুলা কিন্তু আমরা হিডেন রাখছি।
বাট আপনাদেরকে যেটা বলতেছি এইটা টাইম কমপ্লেক্সিটিও স্টিল প্রিমস এর মতো, এইটুকুই ইনাফ। একটু খেয়াল করে দেখেন আমরা আসলে কি শিখলাম ক্রুসকালার প্রিন্স থেকে। এটা একটা গ্রিডি অ্যালগরিদম যেটা আস্তে আস্তে ফরেস্ট গ্রো করে। তার মানে কি, আমার কাছে অনেকগুলা ছোট ছোট ট্রি থাকে, আমি এই ট্রি গুলাকে ছোট ছোট মানে অনেকগুলা ফরেস্ট থেকে মানে ট্রি কমাইতে কমাইতে একটা ট্রিতে নিয়ে আসি। ওকে, সো এম লগ এন টাইমে কাজ শেষ করে, খুব ভালো কথা। এখন আসেন প্রিমস আর ক্রুসকালের মধ্যে আমরা একটু মানে কম্পেয়ার করি, একটু চিন্তা ভাবনা করেন। প্রিমস কি করে? প্রিমস একটা ট্রি গ্রো করে, একটু খেয়াল করে দেখেন। প্রিমস একটা ট্রি গ্রো করে। ট্রি গ্রো করে কিভাবে, কথাটার মানেটা কি একটু খেয়াল করে দেখেন। এইরকম একটা গ্রাফ যদি আমার কাছে থাকে, এইটা পুরাটা একটা গ্রাফ, খেয়াল করেন। আমার গ্রাফ হচ্ছে এই পুরাটা। আমি প্রিমস শুরু করতেছি, বললাম প্রিমসে তো একটা সোর্স লাগে, তাই না? এটা হচ্ছে আমার সোর্স। সো এটার এজ ধরেন 3, 4, 5, 6, 1, 2, 7 জান। তাহলে সোর্স থেকে যেসব জায়গায় যাওয়া যায় প্রিমস শুধু তাদেরকেই পাবে। তাহলে প্রিমস দিয়ে আমি যে ট্রিটা পাবো সেটা হচ্ছে শুধু এইটা। শেষ, এইটা পাবো। এই যে এইখানেও যে একটা ট্রি হইতে পারে সেটা কিন্তু পাওয়া যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? কেন? কারণ ডায়াক্সটার কথা মনে নাই। ডায়াক্সটাতে এটা যদি ডায়াক্সটা মানে কনসিডার করেন, এটা যদি সোর্স হয়, এখান থেকে কি কখনো এখানে যাওয়া পসিবল? না, এটা তো না, কানেক্টেড না। পসিবল না। হ্যাঁ, কানেক্টেড না, এটাই হচ্ছে কথা। যে আমার মানে প্রিমসও সেই একই রকম। প্রিমস হচ্ছে সোর্স থেকে শুরু করে, মানে সোর্সটা যেই গ্রাফের মধ্যে আছে শুধু সেই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারবে। এই যে মানে গ্রাফ না, মানে সেইটার জন্য মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারবে। এই যে এই আনকানেক্টেড পার্টটুকু এটার জন্য পারবে না। বোঝা যাচ্ছে? শুধু এই কানেক্টেড কম্পোনেন্টটা বের করতে পারবে। এই যে এই পাশে যে আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট বসে আছে সেইটারটা কিন্তু প্রিমস দিয়ে বের করা যাবে না। কেন? কারণ প্রিমস সোর্স দিয়ে কাজ করে, সোর্স থেকে আগায়। যেহেতু এখান থেকে কখনোই এখানে রিচ করা যাবে না, সো এইটা কমপ্লিটলি প্রিমস ইগনোর করে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট ডিফারেন্স, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, দেখেন। সেকেন্ড কথা যেটা, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ক্রুসকাল কি করে? ক্রুসকাল কি করে বলেন তো? ক্রুসকাল হচ্ছে মানে ক্রুসকাল গ্রাফের দিকে কিন্তু তাকায় না। ক্রুসকাল দেখে পুরোটা সবগুলা এজকে সর্ট করে যেটা মিনিমাম সেটা নেয়, নিয়ে ট্রি গুলাকে মার্জ করে। যেমন এইখানে সবচেয়ে মিনিমাম কোনটা? 1, রাইট? জি স্যার। তাহলে ক্রুসকাল এরকম করে 1টাকে নিয়ে নিল, ভালো কথা। দেন মিনিমাম কোনটা? 2. হয়ে গেল। এর দেন মিনিমাম কোনটা? 3। দেন হচ্ছে 4, ফাইনালি 5, না সরি 5। এরপরে বাকি আছে কে কে? এই 6 চলে গেল আর 7 চলে গেল। দেখেন 6 যখনই অ্যাড করতে যাবে 6 অ্যাড করতে পারবে না, সাইকেল ক্রিয়েট হচ্ছে। ঠিক একই ভাবে 7 ও অ্যাড করতে পারবে না, সাইকেল ক্রিয়েট হচ্ছে। তাহলে ক্রুসকাল কিন্তু দুইটাই বের করতে পারছে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে আমার গ্রাফটা যদি শুরুতেই ডিসকানেক্টেড থাকে, ক্রুসকাল অ্যাপ্লাই করলে কি সুবিধা? দুইটা আলাদা আলাদা মিনিমাম স্প্যানিং ট্রি পাওয়া যাবে, বা যতগুলা মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্টের জন্য ওরা কিন্তু বের করে দিতে পারবে। প্রিমস কিন্তু সেটা পারবে না। প্রিমস হচ্ছে সোর্স যেখানে আছে শুধু সেটারটা পারবে। প্রিমস হচ্ছে শুধু এইটুকু, ক্রুসকাল হচ্ছে পুরোটা। স্যার তাইলে ক্রুসকাল হচ্ছে ফার্স্টটা যখন একটা সিঙ্গেল ট্রি থাকবে তখন উই নিড টু ইউজ ইট, আর যখন হ্যাঁ, ইয়েস, মানে আপনি যদি ফরেস্ট থাকবে কনফিডেন্ট তখন থাকেন, ইউ নিড টু ইয়েস ইউজ ইয়েস, অবভিয়াসলি। এখন সমস্যা হচ্ছে আপনাকে যখন গ্রাফ দেওয়া থাকে সেটা ফরেস্ট কিনা সেটা বুঝে, মানে একটা কানেক্টেড কিনা সেটা বের করাটা কিন্তু আবার টাফ বলতে আপনাকে একটা অ্যালগরিদম চালাইতে হবে। ইয়ার যেমন আপনি যদি ডিএফএস একবারে চালাইতে পারেন তার মানে হচ্ছে আপনার পুরো গ্রাফটা কানেক্টেড। আপনি একবার ডিএফএস চালানোর পরে দেন প্রিমস চালাইবেন, এটা হচ্ছে কথা। এখন আমি এখন যা আপনাদেরকে দেখাইলাম তাতে কিন্তু মনে হইতে পারে যে স্যার প্রিমস এর দরকারটা কি? প্রিমস যদি এরকম হাত ভাঙা আনসারই দেয় তাহলে আমি নিব কেন? বাট প্রিমস এর যেটা এই হচ্ছে কথা। তাহলে আপনারা বুঝতেছেন যে প্রিমস আপনাকে একটা ট্রি দিবে, কিন্তু ক্রুসকাল আপনাকে ফরেস্ট দিবে। এটাই হচ্ছে কথা। প্রিমস আপনাকে একটা ট্রি দিবে, ক্রুসকাল আপনাকে একটা ফরেস্ট দিবে। এই কেসে এটা সিগনিফিকেন্টলি বেটার। আচ্ছা, কিন্তু প্রিমসের যেটা সুবিধা, প্রিমসের কি সুবিধা? প্রিমসের সিমিলার একটা অ্যালগরিদম আমরা পড়ে আসছি,
সো আমাদের বেশি কষ্ট করতে হবে না। অন দি আদার হ্যান্ড ক্রুসকাল করার জন্য আমাদেরকে নতুন অনেক কিছু শিখতে হবে। এটা মানে আসলে কোনো সমস্যা না। কিন্তু মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে এটা মানে রান টাইমের অ্যানালাইসিস দিয়ে বোঝা যাবে না। ওইটা হচ্ছে আপনাকে গিয়ে করে বুঝতে হবে। মানে অনেকবার সিমুলেশন চালায় বুঝতে হবে। থিওরিটিক্যালি রান টাইমের মধ্যে তেমন কোনো আহামরি পার্থক্য নাই। এটা আর এটা আমি দেখাইতে পারবো অলমোস্ট সিমিলার। বাট যেটা কথা সেটা হচ্ছে অন এভারেজ দেখা যায় যে আমার গ্রাফ যদি ডেন্স হয় তাহলে প্রিম ইজ এ গুড আইডিয়া। ডেন্স গ্রাফ কথাটার মানে কি বলতেছে। আর আমার গ্রাফ যদি স্পার্স হয় তাহলে ক্রুসকাল ইজ এ বেটার আইডিয়া। এখন ডেন্স আর স্পার্স কথাটার মানে কি? ডেন্স মানে হচ্ছে যেই গ্রাফে এজ অনেক বেশি আছে। যেমন এই যে এটা একটা ধরেন কথার কথা এটা একটা ডেন্স গ্রাফ। এখানে যতগুলা এজ থাকা পসিবল সবগুলাই আছে। এই যে এটা একটা ডেন্স গ্রাফ। ডেন্স গ্রাফ মানে যেখানে অনেক বেশি এজ আছে। আর স্পার্স গ্রাফ মানে হচ্ছে যেখানে এজ অনেক কম আছে। এই ধরেন এরকম এটা হচ্ছে একটা স্পার্স গ্রাফ। এখানে আসলে টোটাল ৬টা এজ থাকা পসিবল ম্যাক্সিমাম কিন্তু আছে ৩টা। বা আপনি যদি এইটা চিন্তা করেন এখানে আসলে 5C2 এর ভ্যালু কত? 5C2 মানে হচ্ছে 10। এখানে আসলে ম্যাক্সিমাম 10টা এজ থাকা পসিবল। সবার সাথে সবার যদি কানেকশন ঘটান। কিন্তু এখানে মাত্র কয়টা? 4টা এজ আছে। এটা হচ্ছে স্পার্স গ্রাফ যেখানে আসলে এজ কম। যেখানে আসলে ভার্টেক্স আর এজ মোটামুটি সমান সংখ্যক বার আছে। কিন্তু গ্রাফটা যদি ডেন্স হয় সেখানে এজ থাকবে অ্যারাউন্ড v² টাইম। কেন? কারণ NC2 মানে কি? n into n-1 divided by 2 তার মানে n স্কয়ার মাইনাস n বাই 2। এখানে ডমিনেন্ট টার্ম হচ্ছে n স্কয়ার। তার মানে এজ থাকবে অ্যারাউন্ড n স্কয়ারটা। এইরকম যদি আমার গ্রাফটা ডেন্স হয় সেই ক্ষেত্রে প্রিন্ট ভালো। কিন্তু আদারওয়াইজ ক্রুসকাল ভালো। ডেন্স গ্রাফে ক্রুসকাল কেন ভালো না? আমাকে একটু আইডিয়া দিতে পারবে কে? ডেন্স গ্রাফে ক্রুসকাল ইউজ করলে কি সমস্যা? অনেক এজেস তো সর্ট করতে অনেক টাইম লাগবে। কি আবার বলেন? স্যার এজেস ডেন্স গ্রাফে এজেস বেশি হবে, সো আমরা তো সর্ট করতেছি এজেস গুলো ওয়েট ইয়েস। ওয়াইজ। সর্ট করার পরে খেয়াল করেন ডেন্স গ্রাফ মানে হচ্ছে দেয়ার ইজ এ গুড চান্স যে এখানে প্রচুর মানে কি বলে মানে ডেন্স গ্রাফে খেয়াল করেন আমি ইউনিয়ন আমার কাজ কি দিন শেষে n-1 টাইম ইউনিয়ন করা, রাইট? এটাই তো আমার মেইন টাস্ক। দেখা যাবে আমি অনেকগুলা ফাইন্ড সেট কল করতেছি কিন্তু প্রচুর সাইকেল ক্রিয়েট হচ্ছে। যখনই সাইকেল মানে এইটুকু রান হচ্ছে এরকম হবে প্রচুর। বুঝতেছেন কথা? ডেন্স গ্রাফে এই জিনিসটা প্রচুর হবে। ফাইন্ড সেট কল হবে শুধু ইউনিয়ন হবে না। দেখা যাবে ওরা একই সেটের পার্ট। যেমন এই যে ডেন্স গ্রাফে খেয়াল করেন এটা যদি একটা ডেন্স গ্রাফ হয়ে থাকে আপনি কিন্তু একটু পরে বিপদে পড়ে যাবেন। নিলেন একটা এজ ভালো কথা, নিলেন আরেকটা এজ খুব ভালো কথা, তারপরে ৩ নম্বর একটা এজ নিলেন খুব ভালো কথা। এরপরে যতগুলা এজ আসবে এই যে এটা, তারপরে হচ্ছে এই যে এটা, দেন ফাইনালি এটা। এই প্রত্যেকটার জন্য এগুলা কল হবে সব কিন্তু ইউনিয়ন আর লাগবে না। এই হচ্ছে কথা। তার মানে আননেসেসারি অনেক কাজ হবে। বারবার আমি করতে চাবো কিন্তু পারবো না। এই হচ্ছে কথা। যেটা প্রিমসে রিলেটিভলি কম হবে। এটা থিওরিটিক্যালি মানে রান টাইম এর ক্ষেত্রে তেমন কোনো এফেক্ট ফেলবে না। বাট আমরা যদি কেয়ারফুলি গ্রাফ কনস্ট্রাক্ট করি, প্রিম কোথাও ভালো পারফর্ম দিতেও পারে। এই হচ্ছে কথা। মোরলি স্পার্স গ্রাফ ভালো পারফর্ম। এই হচ্ছে আমাদের প্রিমস আর ক্রুসকালের আলাপ আলোচনা শেষ। বেসিক্যালি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিও শেষ। সো আজকে এরপরে আমরা আসলে যে জিনিসটাতে যাব আমাদের আসলে বেসিক্যালি একটা টপিকই বাদ আছে। তার মানে যে একটা ক্লাস বাদ আছে তা না। ডাইনামিক প্রোগ্রামিং নামের একটা টপিক বাদ আছে যেটা আসলে সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে এখান থেকে মনে হয় ভাইভাও কোয়েশ্চেন হবে। টার্ম ফাইনালে এটা একটা বড় টপিক এন্ড ফাইনালি গিয়েও একটা বড় টপিক। কি বলেন? অ্যাসাইনমেন্ট আছে আপনাদের এটার উপরে একটা। লাস্ট অ্যাসাইনমেন্টটা এটার উপরে এবং what I have heard the last assignment is a bit challenging. So একটু সময় দিতে হবে এটার পিছনে। So there is no announcement. Dynamic programming এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। So আপনারা কি রেডি? Have any question? মানে before moving into dynamic programming? স্যার প্রিন্স নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমার ওই প্রিন্স এর টাইম কমপ্লেক্সিটি কি ই লগ ই হতে পারে? দেখেন একটু আগে কিন্তু আমি একটা কথা বলছি যে আমার গ্রাফটা যদি ডেন্স গ্রাফ হয় জি। তাহলে এজ হবে অ্যারাউন্ড v² টা, রাইট? অ্যারাউন্ড আর কি। অ্যারাউন্ড বলতে টাইম কমপ্লেক্সিটি স্কেলে আপনি মানে ইউ ক্যান বি স্ট্রিক্ট। ম্যাক্সিমাম এতগুলা এজ হবে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল করেন। আপনি বলেন ই লগ ই আপনার যতগুলাকে ই লগ ই বলেন দেখেন। এখন এজ মানে কি?
আমার কলমটা আছে একটু মানে ডিস্টার্ব করতেছে। এমনিতেই আমার হাতের লেখা ভালো না। সো ই মানে হচ্ছে ভি স্কয়ার, রাইট? জি স্যার। জি। আমি যদি এই পার্টটাকে শুধু চেঞ্জ করি, তাহলে লগ ভি স্কয়ার মানে আসলে কি? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ই হয়ে যাবে। না, না। আচ্ছা হ্যাঁ, 2 log v বাট তার মানে ই লগ ই ইজ বেসিক্যালি ই লগ ভি। আপনি যদি মানে লগ স্কেলে নেওয়ার কারণে আমি এটা লিখতেছি। এটাকে কিন্তু চেঞ্জ করতেছি না। আপনি বলতে পারেন যে, "হ্যাঁ স্যার, আপনি বলতেছেন না কেন? এটা তো ভি স্কয়ার লগ ভি।" হ্যাঁ, বলেন, সমস্যা নাই। ইউ ক্যান টেল দ্যাট। বাট ইটা ই এর জায়গায় রাখলাম আর ভিটাকে চেঞ্জ করলাম কারণ এখানে একটা লগ আছে। লগে যদি পাওয়ার থেকেও থাকে, নাও থাকে, we just can't shape that power. ই লগ ভি মানে মোর স্ট্যান্ডার্ড। জি। সো দেখেন, খেয়াল করেন, আমরা ডায়নামিক প্রোগ্রামিং দেখার কথা, কিন্তু ডায়নামিক প্রোগ্রামিং এর এক্সাম্পল আমরা অলরেডি দেখে আসছি। কি? সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড। আপনাদেরকে আগে সিচুয়েট করাই ডায়নামিক প্রোগ্রামিং কি, তারপরে অ্যালগরিদমের দিকে যাব আস্তে, আস্তে। সো এই অ্যালগরিদমটা ছিল বেলম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ডে কি করতেছিলাম? প্রত্যেকটা এজের জন্য প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য কি করতেছিলাম? বেসিক্যালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে এইভাবে করে ডিসট্যান্স অ্যারে মেজার করার চেষ্টা করতেছি। আর কিছুই না। লাস্টে যা ডিসট্যান্স ছিল তার থেকে যদি ভালো ডিসট্যান্স পাওয়া যায় তাহলে যাও। এই। এবং আগের প্রত্যেক লেভেলে গিয়ে তার আগের লেভেলটা ইউজ করতেছিলাম। তার মানে এই দেখেন, খেয়াল করেন, i এর ভ্যালু 0 থেকে n-1, তার মানে n টাইমস এই অ্যালগরিদমটা চালাচ্ছি। এবং কতগুলা অ্যারে? n টা অ্যারে। লাস্ট বার বলছিলাম এই। প্রত্যেকবার কি করতেছি? i+1 লেভেলে গিয়ে দেখেন তো কোনটাকে ইউজ করতেছি? বুঝতেছেন কথা? তার মানে i+1 টাইম এর সময় আমি i নাম্বারটাকে ইউজ করতেছি। তাহলে হাতির সময় আমি হচ্ছে হাতি -1 টাকে ইউজ করতেছি। ওকে? তার মানে আমি যদি ৫ নম্বর লুপে থাকি বা ৫ নম্বর ইটারেশনে থাকি, তাহলে আমি ৪ নম্বর ইটারেশনে যে ভ্যালুগুলা পাওয়া গেছিল তাদেরকে ইউজ করতেছি। এই হচ্ছে কথা। তার মানে আগেরটা ইউজ করে পরের কাজ করা। এইটাকে আপনি মানে সোজা বাংলায় বলতে পারেন ডায়নামিক প্রোগ্রামিং। আমরা আরেকটু মানে ডিটেইলড ডেফিনিশন দেখতেছি একটু পরে। সো আমরা আসলে ডায়নামিক প্রোগ্রামিং এর এক্সাম্পল তো দেখলাম, এটাকে ডায়নামিক প্রোগ্রামিং হিসেবে পড়াবো না। ডায়নামিক প্রোগ্রামিং এ কি পড়াবো? ডায়নামিক প্রোগ্রামিং কি, কেন, কিভাবে, সেই জিনিসপত্রগুলো দেখানোর পরে আমরা কয়েকটা অ্যালগরিদম দেখাবো যেগুলা ডায়নামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করা যায়। আমরা আপনাদেরকে ২ টা অ্যালগরিদম দেখাবো। একটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, আর একটা হচ্ছে ন্যাপস্যাক। আর লাস্টে একটা প্রবলেম দেখানোর কথা, সেটার নাম হচ্ছে কয়েন চেঞ্জ। যদি আপনাদের সবার এনার্জি থাকে তাহলে হচ্ছে এটা দেখাবো, আদারওয়াইজ ইটস দ্য ভেরি সেম। সো আজকে আমরা হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং কি সেইটার সাথে পরিচিত হব। তেমন আহামরি সিরিয়াস কোনো অ্যালগরিদম আমরা দেখবো না। এবং বেলম্যান ফোর্ড যেটার একটা মানে কেস, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের কমন লাগার কথা, আপনাদেরকে আসলে ফিবোনাচি নাম্বারের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম। মনে আছে? ল্যাব অ্যাসাইনমেন্ট 1? ডু ইউ রিমেম্বার? যে আপনাদেরকে একটা গ্রাফ জেনারেট করতে বলছিলাম। একটা এইরকম জি আকাশে স্যার। উঠে গেছিল আর একটা এরকম মাটিতেই ছিল। সো ওই ২ টা গ্রাফের মধ্যে পার্থক্য বুঝার চেষ্টা করব আমরা। বেসিক্যালি আপনারা ডায়নামিক প্রোগ্রামিং কোর্সের শুরুতেই করে আসছেন। ১ম আপনারা যে কাজটা করছেন ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এ সেটাই আসলে ডায়নামিক প্রোগ্রামিং। সো বাট আপনারা নামটা জানতেন না। এই আপনাদেরকে আজকে নাম জানাই দেব। একটু খেয়াল করে দেখেন, এই ছিল ফিবোনাচির একটা কোড। আপনাদেরকে দিয়ে দেওয়া ২ টা ফিবোনাচির একটা কোড হচ্ছে এইটা। যে এই ফিবোনাচির কোডটা আপনারা চিনেন, রাইট? এটা নিয়ে তো আপনাদেরকে পরিচয় করানো লাগবে না, রাইট? স্যার, কেউ কি মানে এইটা চিনেন না এমন আছেন? না নিশ্চয়ই? নো স্যার, চিনি। ওকে, ইয়েস। সো এটা রানিং টাইম কত? এগেইন এই কোয়েশ্চেনের আনসার আপনারা লিখেও আসছেন খাতায়। রাইট? ইফ ইউ রিমেম্বার যে ফিবোনাচি n বের করতে ধরে নেই আমাদের সময় লাগবে tn। সো tn ইজ বেসিক্যালি লেস দ্যান এইটা। আচ্ছা, আমার কলমটাতে আজকে হইছে কি? I have no idea what's going on. Oh, yes, much better. So, sorry. Yes, আমি এটা মুছে ফেলি। So tn is basically tn-1 plus tn-2 plus some মানে হিবিজিবি কনস্ট্যান্ট। তাই তো নাকি? ফিবোনাচি n-1 বের করতে যা সময় লাগবে, ফিবোনাচি n-2 বের করতে যা সময় লাগবে, তার সাথে কিছু কনস্ট্যান্ট কাজ করলে এটা পাওয়া যাবে। এই তো নাকি? সো আমি যেটা মানে আমরা দেখাইছিলাম এরকম যে এটাকে এটাও বলতে পারি।
n-1 যেহেতু n-2 এর চাইতে বড়, তাহলে ইকুয়াল না দিয়ে গ্রেটার দেন ইকুয়াল দিচ্ছি, কারণ এই পাশেরটা বড় হয়ে যেতে পারে, এইটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। খুব ভালো কথা। তাহলে tn এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে less than or equals to 2 into tn-1। শেষ, আমাদের রিকার্সিভ ফর্মুলেশন হয়ে গেল। তার মানে tn মানে হচ্ছে 2 into tn-1। ঠিক একইভাবে আপনি যদি আরেক লেভেল আগান, 2 স্কয়ার tn-2, ঠিক একইভাবে 2 টু দি পাওয়ার k tn-k। আমি এটা থামবো কখন? যখন k এর ভ্যালু n হয়ে যাবে, তাই তো? t0 t1 এইসব মানে একদম ছোট প্রবলেমে যখন চলে আসবো তখন আমি থামবো। তাহলে k এর ভ্যালু যখন n, তখন এটা হয়ে গেল k এর ভ্যালু n এখানে বসাইছি, আর k এর ভ্যালু n এখানেও বসাইছি। শেষ। এটার ভ্যালু একটা কনস্ট্যান্ট হবে, পড়ে থাকবে এইটা। তাহলে দিন শেষে আমরা যেটা বলতে পারি, রান টাইম হচ্ছে 2 টু দি পাওয়ার n এর মতো। খেয়াল করেন, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল টাইম। আমি এটাকে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি বলে আসছি এতদিন, তাই তো নাকি? Yes, sir. এক্সপোনেনশিয়াল মানে কি? দেখেন, এগুলা নিয়ে কিন্তু মানে অনেকের প্রবলেম হয়। এইটা আর এটার মধ্যে মানে মানুষজন পার্থক্য করতে পারে না, নানা রকম পার্থক্য করতে পারে না। মানে এক একজনের লেভেল এক এক রকম দেখি। কেউ মানে দুইটা যে কত ডিফারেন্ট, দুইটা যে দুই ধরনের জিনিস সেটাই বুঝতে পারে না। আবার অনেকে বোঝে যে হ্যাঁ ঠিক আছে, দে আর ডিফারেন্ট, বাট দুইটার স্কেলের মধ্যে সিগনিফিকেন্ট তফাৎ আছে। এখানে এনটা হচ্ছে বেস, এখানে এনটা হচ্ছে পাওয়ার। আপনি এখানে এন এর ভ্যালু 1 বাড়াইলে তেমন কিছু আসবে যাবে না, কিন্তু এখানে এন এর ভ্যালু 1 বাড়াইলে যা ছিল এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। এখানে এন এর ভ্যালু 1 বাড়াইলে কি হবে দেখেন, বেসিক্যালি এটাই হবে। n স্কয়ারই আছে, জাস্ট 2n + 1 বাড়বে। আপনি n এর ভ্যালু 1 বাড়াইলে এই ভ্যালুটা জাস্ট 2n + 1 বাড়বে। 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, একটা কনস্ট্যান্ট বাড়বে। কিন্তু এইখানে আপনি যদি n এর ভ্যালু 1 বাড়ান, যা ছিল তার ডাবল হবে। ওই যে আপনারা এই জিনিসটা কখনো শুনছেন? ওই যে একটা রাজা হচ্ছে কি একটা কাজের জন্য নাকি এক লোককে বলছে যে তোমাকে পুরস্কার দিব। তুমি কত পুরস্কার চাও? বলছে, হুজুর আমাকে 1 টাকা করে দেন আজকে, প্রতিদিন আমাকে ডাবল টাকা দিলেই হবে। বুঝতেছেন কথা? মানে আপনি আমাকে প্রতিদিন যা দিচ্ছেন পরের দিন তার ডাবল দিয়েন। আমাকে আজকে 1 টাকা দেন। তো রাজা হচ্ছে খুব হাসি তামাশা করছে যে তুমি আমার কাছে 1 টাকা চাচ্ছ, মানে তোমার কি আমার এত গরিব মনে হয় যে তুমি আমাকে 1 টাকা চাচ্ছ? বলছে না, আমাকে 1 টাকা দিলেই হবে। আজকে 1 টাকা দেন, আর আমাকে আগামী 1 মাস আপনি হচ্ছে প্রতিদিন মানে ডাবল যা দিচ্ছেন আজকে পরের দিন তার ডাবল দিয়েন, তাইলেই হবে। তো রাজা খুব খুশি হয়ে গেছে। সো দিন শেষে দেখা গেছে মানে মাস শেষে দেখা গেছে তার 2 টু দি পাওয়ার 30 টাকা, মানে লাস্টের দিন সে হচ্ছে 2 টু দি পাওয়ার 30 টাকা পাইছে। এবং টোটাল সামেশন করলে সে 2 টু দি পাওয়ার 31 - 1 এত টাকা পাইছে। বিশাল টাকা। মানে তার রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে গেছে তাকে পয়সা দিতে। বিকজ এটাকে আপনি মানে মাল্টিপ্লাই খুবই খারাপ জিনিস। আপনি যদি মাল্টিপ্লাই করতে থাকেন, এটা আসলে খুব খারাপ হারে বাড়তে থাকবে, এই আরকি। 2, তারপর 2 স্কয়ার, 2 কিউব, এই হচ্ছে কথা। সো এটা একটা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। সো এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটির প্রবলেম যদি হয়, এটা আমরা আসলে কম্পিউটার দিয়ে সলভ করতে পারি না। পারি, ছোট, ছোট ইনপুটের জন্য পারি। ইনপুট একটু থেকে একটু বড় হইলেই কিয়ামত পর্যন্ত সময় লেগে যাবে এটা সলভ হইতে। অন দি আদার হ্যান্ড, দিস প্রবলেম ইজ মানে সলভেবল। সো আমাদের টার্গেট হবে সবসময় পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম খোঁজা। এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম হইলে আমরা আসলে ওগুলো রিজেক্ট করে দিই, ফেলে দেই। সো এই যে ফিবোনাচির এখন যে অ্যালগরিদমটা আপনাদেরকে দেখাইলাম, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম। এটা দিয়ে আমাদের কোনো লাভ নেই। অল প্র্যাকটিক্যাল পারপাসে এটা দিয়ে আমাদের আসলে কোনো লাভ নেই। তো এটা আসলে মানে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। সো এই যে এইরকম খেয়াল করেন, এতটুকু পর্যন্ত রিচেবল আছে। ইনপুটের সাইজ 5, 10, 15, 20 তেমন কোনো পার্থক্য নাই। 25 হইলে এই, 30 হইলে দেখেন, খেয়াল করেন 30 এর গ্রাফ কিন্তু আমরা টাচই করতে পারি। বুঝতেছেন কথা? ওই আপনাদেরকে যাদেরকে আমি সেকশন 3 আর 5 এ ল্যাব নিছিলাম, আমি ফিবোনাচি বের করতে দিছিলাম এই অ্যালগরিদম দিয়ে। 40 বের করতে দিছিলাম, আমার 3 ঘন্টা সময় লাগছে আউটপুট আসতে। 50 বের করতে দিছিলাম, আমি আউটপুট পাই নাই একদিনও। এরকম মোর অর লেস। সো এই হচ্ছে কথা। জাস্ট আপনি 100 ফিবোনাচি বের করতে চান, কোনদিনই পারবেন না। অসম্ভব। যেই কম্পিউটারে নিয়ে আসেন, এটা পারবেন না বের করতে। 100। সো এই ধরনের অ্যালগরিদম হইলে মানে আমরা বিপদে পড়ে যাচ্ছি। কেন বিপদে পড়তেছি? খেয়াল করেন। প্রচুর সমস্যা। ফিবোনাচি 8 যদি আপনি বের করতে চান, একটু খেয়াল করে দেখেন। 8 বের করতে গেলে আপনার লাগবে 6 আর 7, রাইট? এসাবা
ফিবোনাচি 8 বের করতে গেলে আপনার 6 আর 7 লাগবে না? জি স্যার। ওকে, কিন্তু 6 বের করতে গেলে আপনার আবার 4 5 লাগবে, 7 বের করতে গেলে 5 6 লাগবে। তো একটু খেয়াল করে দেখেন সমস্যাটা কি। সমস্যা হচ্ছে এই যে 6 এটা কয়বার ক্যালকুলেট হচ্ছে? 2 বার। 4 কয়বার ক্যালকুলেট হচ্ছে? এই যে একটা প্রবলেম সলভ করতে গিয়ে ছোট 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 লাখ লাখ প্রবলেম বের হয়ে গেল, এই হচ্ছে কথা। সো এই হচ্ছে সমস্যা এখন। এবং এখানে প্রচুর রিপিটেশন আছে। এই যে 6 বের করছি, এই যে 6 বের করছি, এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, একই ভ্যালু। কিন্তু আমি এটার জন্য একবার এই কাজ পুরাটা করছি, এটার জন্য সেই একই কাজ আবার করতেছি, ভিতরে ভিতরে একই কাজ আবার করতেছি। স্যার কি করা যেতে পারে বলেন তো? পড়েছিলাম মেমোরাইজেশন। ইয়েস, আমরা রেকর্ড করে রাখি। মেমোরাইজেশন শব্দটা কঠিন, বাট মানে ওয়াই শুড বি নেম সামথিং লাইক দ্যাট। মানে আপনারা জিনিসটা বোঝেন কিনা সেটা দেখেন। বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একবার যখন আমরা ফিবোনাচি 6 বের করে ফেলছি, হোয়াট উই ক্যান ডু ইজ আমরা এটাকে সেভ করে রাখতে পারি। এটাকে যদি একবার সেভ করে রাখি তাহলে পরের বার যখন আমার এটা লাগবে তখন এই ক্যালকুলেশন গুলো আবার রিপিট করতে হবে না, যেহেতু আমি সেভ করে রাখছি সাথে সাথে বসাই দিব। বোঝা যাচ্ছে? তো এই কাজটা কি শুধু 6 এর জন্য পসিবল? শুধু 6 এর জন্য তো না, এটা 5 এর জন্য পসিবল। এই যে যতগুলা 5 সবার জন্য পসিবল। তো একবার শুধু বের করব, বাকি সববার হচ্ছে ওই লাভের উপরে বসে বসে আমরা মানে জীবন কাটাই দিব। এই যে 1 খেয়াল করেন 1 কয়বার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 18। সো 18 বার আমরা 1 ক্যালকুলেট না করে আমরা জাস্ট একবার ক্যালকুলেট করব, বাকি বার বসে থাকবো। 2 আছে মনে হয় 10 12 বার। 4 6 9 11। সো জাস্ট একবার 2 ক্যালকুলেট করব, বাকি 10 বার সেভ করা থাকলে জাস্ট এই ভ্যালুগুলা টান দিয়ে বসাই দিব। এইটাই হচ্ছে বেসিক্যালি আমার মানে ডাইনামিক প্রোগ্রামিং। তো ডাইনামিক প্রোগ্রামিং এ কি থাকে? একই প্রবলেম বারবার বারবার থাকে বিভিন্ন জায়গায়। আমি কি করি? আমি বেসিক্যালি একবার সলভ করে রাখি, পরের বার জিনিসগুলোকে জাস্ট ব্যবহার করি। এই টেকনিকটার নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। সেই হচ্ছে কথা যে 8 বের করতে গেলে আমার 7 লাগে, 8 6 লাগে। 7 বের করতে গেলে 6 লাগে আর 5 লাগে। তো এই কাজটাই কিন্তু আমরা আপনাদেরকে করতে বলছিলাম। খেয়াল করে দেখেন। ফার্স্ট আর ফিবোনাচি এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিছিলাম ফার্স্ট অ্যাসাইনমেন্টে। এটা একটা ইমপ্লিমেন্টেশন দিছিলাম, আগেরটা দিছিলাম। সো 0 1 2 3 এগুলা সব ফার্স্টে নাম থাকবে। ছোট থেকে বড় হিসাবে পরেরটা ফিল আপ করবো আগেরগুলা দিয়ে। বোঝা যাচ্ছে? বড়গুলা ফিল আপ করবো ছোটগুলা ব্যবহার করে। তাহলে 0 আর 1 যদি আমার হাতে থাকে, 2 ফিল আপ করবো এই দুইটা দিয়ে। 3 ফিল আপ করবো এই সেভ করা ভ্যালুগুলা দিয়ে। তাতে কিন্তু আমার এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি আর লাগবে না। বুঝতেছেন কথা? আমাকে একটু কেউ বলেন যে এই পদ্ধতিতে আমি যদি ফিবোনাচি নাম্বার বের করি টাইম কমপ্লেক্সিটি কত? I see Cypher mic on, but I would prefer if someone else answers. Anyone else? এসাবা, এই পদ্ধতিতে আমি যদি ফিবোনাচি বের করি তাহলে কি সুবিধা? দেখেন খেয়াল করেন আমি কিন্তু অ্যারেতে সেভ করে রাখতেছি। আগে যেমন ফিবোনাচি ফাংশনটা কল করতেছিলাম, ফিবোনাচি 6 এটা অনেকবার কল হচ্ছিল, এখন কিন্তু আর বারবার কল হবে না। এই অ্যারেতে এই জায়গায় ভ্যালুটা সেভ করে রাখা আছে, আমি জাস্ট এটাকে একবার ইউজ করতেছি। সো F8 বের করতে গেলে আমার F7 আর 6 লাগবে, which I already have. সো আমি প্রত্যেক মানে এই লুপটা যতবার চলবে, এই ফর লুপটা যতবার চলবে প্রত্যেকবার আমি একটা করে ভ্যালু ফিল আপ করতেছি। প্রথমে 2 3 4 5 6 7 8। সো আমার n যত বড় আমার ঠিক ততগুলা ফিবোনাচি বের করতে হবে। তার মানে অর্ডার অফ n। অর্ডার অফ n টাইমে আমি এটা বের করে ফেলতেছি। আর আগে আমার অর্ডার অফ 2 টু দি পাওয়ার n সময় লাগতো। এটার কমপ্লেক্সিটি মোর অর লেস দেখবেন আপনাদেরকে দেখাইছিলাম, ওই যে আপনাদের ছবিটার দিকে তাকাবেন এরকম। আর এক্সপোনেনশিয়াল এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এরকম। সো আমাদের কাজ হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি কমায় ভ্যালু সেভ করে সময় বাঁচানো। সো আমরা যদি এইভাবে সেভ করে করে আগাই মাচ বেটার রানিং টাইম পাবো। এটা হচ্ছে ফাস্টার ফিবোনাচি, এটা হচ্ছে নাইফ ফিবোনাচি। এই যে দেখেন খেয়াল করেন এটা হচ্ছে অর্ডার অফ n এর মতো কার্ভ। খেয়াল করেন y ইকুয়ালস টু x এর কার্ভ। রান টাইম ইনপুটের সাথে সাথে লিনিয়ারলি বাড়তেছে মোর অর লেস। বোঝা যাচ্ছে? y ইকুয়ালস টু x এর মতো কার্ভ আর কি, লিনিয়ার কার্ভ। আর এইটা অন দা আদার হ্যান্ড এক্সপোনেনশিয়াল হয়ে আকাশে উঠে গেছে। শেষ। সো
এটা হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রামিং এর এক্সাম্পল। কি করলাম? ভ্যালু সেভ করে রাখলাম। সো ডাইনামিক প্রোগ্রামিং কি? এটা এগেইন একটা নির্দিষ্ট অ্যালগরিদম না, এটা হচ্ছে একটা টুল কিট, একটা অ্যালগরিদম ডিজাইন করার স্ট্র্যাটেজি। আমরা কি কি স্ট্র্যাটেজি শিখছি? ডিভাইড এন্ড কনকোয়ার শিখছি, দেন এগেইন আমরা হচ্ছে আপনার গ্রিডি শিখছি। এখন আমরা নতুন একটা স্ট্র্যাটেজি শিখতেছি, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ইয়েস। সো এটাও এগেইন একটা অপটিমাইজেশন প্রবলেম। কোনো কিছু আমরা ছোট করি বা বড় করি, লাভ বড় করব, খরচ ছোট করব। অপটিমাইজেশন প্রবলেম সলভ করার এটা একটা টেকনিক। এই সো ডাইনামিক প্রোগ্রামিং এ কি থাকবে? ডাইনামিক প্রোগ্রামিং এ মানে কোন প্রবলেমটা আমি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারবো? একটা প্রবলেম দেখে বুঝতে হবে যে এটা আসলে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করা সম্ভব কিনা। সেটা বুঝতে গেলে দুইটা জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? একটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। এই জিনিসটা গ্রিডিতেও ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন বা ক্লাস করে থাকেন, মনে থাকে দেখবেন এই জিনিসটা গ্রিডিতেও ছিল। তার মানে আসলে কি? কথাটাকে আসলে মানে এত ভাঙতি বা এত মানে গাল ভরা কথা না বলে এটাকে ভেঙে চুরে বলা যায়। যে এটা আসলে একটা বড় প্রবলেমকে ছোট, ছোট প্রবলেমে ভাগ করা সম্ভব। এটা যদি পসিবল হয় তখন এটাকে আমরা বলি অপটিমাল সাবস্ট্রাকচার। তার মানে আসলে কি? দেখেন ফিবোনাচি 10 আপনাকে বের করতে হবে। বাট এটা বের করতে পারবেন যদি আপনি এটা পান। তাই তো? তাহলে এই যে একটা বড় প্রবলেম ব্রেকিং ইনটু ছোট, ছোট প্রবলেমস এইটাকে বলে অপটিমাল সাবস্ট্রাকচার। বাট মজার ব্যাপার হচ্ছে আমরা আসলে যত রকম টেকনিক শিখছি সবগুলাতেই কিন্তু এটা ছিল, রাইট? আছে? ডিভাইড এন্ড কনকোয়ার এটা ছিল না? জি স্যার। তারপরে আমরা গ্রিডি শিখছি। আপনি আমাদের ক্লাসে ছিলেন না, বাট স্টিল ছিল তো, রাইট? মানে সেখানেও তো আমরা একটা জি প্রবলেমকে স্যার। ভেঙে ছোট, ছোট প্রবলেমে কনভার্ট করি। এখানেও একই কথা। সো অপটিমাল সাবস্ট্রাকচার থাকতে হবে। খুব ভালো কথা। নেক্সট কি? আচ্ছা, নেক্সট এর আগে তার মানে কি আসলে আমি একটা বড় প্রবলেমের সলিউশনকে ছোট, ছোট প্রবলেমের সলিউশনের সামেশন আকারে প্রকাশ করতে পারি, যেটা আমি মাত্র করলাম। F10 ইজ বেসিক্যালি দিস। ছোট, ছোট প্রবলেমের যোগফল বেসিক্যালি আমার একটা বড় প্রবলেমের সলিউশন। এভাবে আমি লিখতে পারবো। যদি এই জিনিসটা থাকে, এই চমৎকার জিনিসটা যদি থাকে একটা প্রবলেমে, অপটিমাল সাবস্ট্রাকচার। সেকেন্ড জিনিসটা কি? আচ্ছা, সেকেন্ড জিনিসটা হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম। এই জিনিসটা ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য ইউনিক। এটা কিন্তু আগে কখনো ছিল না। ওভারল্যাপিং সাব প্রবলেম মানে কি? সাব প্রবলেম গুলো ওভারল্যাপ করে। একটু খেয়াল করে দেখেন। আপনি যদি fi+1 বের করেন, বুঝতেছেন? যদি fi+1 বের করতে চান আপনার কি লাগবে? লাগবে না? তাই তো নাকি? এটাই তো। Yes. ঠিক একইভাবে জিনিসটা বুঝে দেখেন, খেয়াল করেন। এটা একটা প্রবলেম, এটা কিন্তু আরেকটা প্রবলেম, রাইট? বুঝতেছেন কথা? কিন্তু fi এই জিনিসটা এটাতেও লাগতেছে, এটাতেও লাগতেছে, তাই না? বুঝানো যাচ্ছে? আমি কি বলতে চাচ্ছি বোঝা যাচ্ছে? Yes, এটা sir. আরো এটা আরো ভালো স্যার বোঝা যাবে একটু এই কনফিউশন আছে স্যার। স্যার Yes. আবার একটু যদি বোঝাতেন তাহলে ভালো হতো। অবভিয়াসলি এটা বোঝানোর জন্য আসলে ভালো এক্সাম্পল হচ্ছে এই ফিগারটা। খেয়াল করেন, আপনার টার্গেট হচ্ছে দিন শেষে আপনি F8 বের করতে চান। এই জন্য আপনি 6 এর দ্বারস্থ হইলেন, F7 এর দ্বারস্থ হইলেন। ভালো কথা, সরি। 6 বের করতে গিয়ে আপনার 4, 5 লাগবে। খুব ভালো কথা। আপনারা তো জানেন যে আগের রিকারশনে এই পার্ট সলভ হওয়ার পরে আমরা এইদিকে যাব। সো ফার্স্টে 6 থেকে 4, 4 থেকে 2, এটা হয়ে গেল, ভালো কথা। এখন আমি এদিকে যাব। 3 এর পরে 1, 2, 0, ভালো কথা। দেন আমার এই সাবট্রিটা মানে এই পাশটুকু সলভ হওয়ার পরে তারপরে না আমি এই পাশে যাব। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে F6 এটা আমার এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে, তাই না? জি স্যার। তাহলে এই যে এটা একটা সাব প্রবলেম, এটা একটা সাব প্রবলেম। মানে এটা কি একটা পার্ট, মানে এরা কি কেউ কারো চিলড্রেন বা সিবলিং? না তো নিশ্চয়ই, তাই না? মানে ট্রিতে তো এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারপরেও এই সাব প্রবলেমটা এখানে আবার ওভারল্যাপ করতেছে। আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝছি স্যার। ইয়াস। এই যে 4 ওভারল্যাপিং সাব প্রবলেম থাকলে যেটা হবে সেটা হচ্ছে একই সাব প্রবলেম ট্রি এর জায়গায়, জায়গায় অকার করবে। একই জিনিস। এই সেম জিনিসটাই। এইটা কাজে লাগানোর জন্যই আমি প্রথমবার যখন সলভ করব ভ্যালুটাকে সেভ করে রাখবো। যাতে পরবর্তীতে আর সলভ করা না লাগে। রিড করে ব্যবহার করতে পারি। এই সব কষ্ট যাতে করা না লাগে। জাস্ট ব্যবহার করব।
সো ওভারল্যাপিং সাব প্রবলেম মানে বেসিক্যালি আসলে এই জিনিসটা, যে একই প্রবলেম বা ওভারল্যাপ করবে, অথবা দুইটা বড় বড় প্রবলেম সলভ করতে গিয়ে দেখা যাবে যে একই ছোট সাব প্রবলেম সলভ করতে হয়। যেমন যেমন আপনার এইটা সলভ করতে গেলেও এই 4 লাগতেছে, এটা সলভ করতে গেলেও আপনি দেখবেন এই 4 লাগতেছে। যে এই বড় বড় দুইটা প্রবলেম সলভ করতে গিয়ে দেখতেছেন এদের ছোট ছোট প্রবলেম গুলা সাব প্রবলেম গুলো ওভারল্যাপ করতেছে। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে ডাইনামিক প্রোগ্রামিং এর। যদি থাকে তখনই আমি আসলে ওই সেভ করার সুবিধাটা কাজে লাগাইতে পারবো। আমি যে বলতেছি সেভ করে রাখার কারণে আমার দিগ্বিজয় হয়ে যাচ্ছে, এই যে রান টাইম এরকম লিনিয়ার হয়ে যাচ্ছে এক্সপোনেনশিয়াল না হয়ে, এটা তখনই করতে পারবো যখন আমি সেভ করে রাখলে ওইটা পরে কাজে লাগায় ছক্কা মারতে পারবো, এরকম বিষয়। সো ওভারল্যাপিং সাব প্রবলেম মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। তো এই এখানে বোঝানোর জন্য বলা হয়েছে যে এই দুইটা প্রবলেম সলভ করতে গেলে এটা লাগে, তার মানে এই জিনিসটা একাধিক সাব প্রবলেম সলভ করতে, সরি বড় বড় প্রবলেম সলভ করতে গেলে লাগে। সো একবার ব্যবহার করব, সরি একবার ক্যালকুলেট করব, বাকিবার শুধু ব্যবহার করব। এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে একটু এটাই, এই কথাটাই কিন্তু খেয়াল করেন, এফ আই কে তো ওরা ডিরেক্ট ব্যবহার করে, কিন্তু আমি যদি এফ আই প্লাস 3 লাগাই, খেয়াল করেন এফ আই প্লাস 3 বেসিক্যালি মানে কি, এফ আই প্লাস 2 প্লাস এটা, কিন্তু আই প্লাস 2 মানে কি আসলে, তাই না? এটার মানে তো এইটা, তার মানে আই প্লাস 3 বেসিক্যালি ইনডিরেক্টলি এফ আই কে ইউজ করতেছে, ডিরেক্টলি না বাট ইনডিরেক্টলি। এটাও আপনারা একটু আগে দেখে আসছেন যে সবাই আসলে এটাকে কেউ ডিরেক্টলি ইউজ করে, কেউ ইনডিরেক্টলি ইউজ করে, বাট দিন শেষে আমার যদি একবার এটা ক্যালকুলেট করা থাকে তাহলে ওভারল্যাপ গুলাকে আমি ওভারকাম করতে পারি, এই হচ্ছে কথা। সো এলিমেন্টস অফ ডাইনামিক প্রোগ্রামিং এর মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার থাকতে হবে, যেটা গ্রিডিতেও ছিল, বারবার বলতেছি, বাট এইখানে নতুন যে জিনিসটা সেটা হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম থাকতে হবে, এই হচ্ছে কথা। এই দুইটা প্রপার্টি যদি কোনো প্রবলেমে থাকে তাহলে আমি এটা গ্রিডি দিয়ে সলভ করতে পারবো। তো আমরা ছোট ছোট প্রবলেম সলভ করে সেগুলো একটা টেবিলে সেভ করে রাখবো, যখন আরো লাগবে পরের বার সলভ না করে শুধু হচ্ছে ভ্যালুটা রিড করব, এই হচ্ছে কথা। ছোট ছোট প্রবলেম দিয়ে বিগার প্রবলেম সলভ করবো। এই গ্রাফটা দেখে আজকে আমরা ক্লাস শেষ করতেছি। দেখেন খেয়াল করেন ডিভাইড এন্ড কনকোয়ার কেমন ছিল, এই জিনিসপত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটার সাথে একটা পার্থক্য করতে রাখতে হবে। ডিভাইড এন্ড কনকোয়ারের এই গ্রাফ আঁকতে আঁকতে আমাদের কোর্সের অর্ধেক সময় পার হয়েছে। একটা বড় প্রবলেম, সেটাকে ভাঙলে একটা ছোট, এদিকে একটা ছোট, এটা একটা ছোট, কমপ্লিটলি ডিসজয়েন্ট, এটাকে ভাঙলে আবার কিছু ছোট ছোট সাব প্রবলেম পাওয়া যাবে। তো এগুলা যখন সলভ হয়ে যাবে এই বড় প্রবলেমটা সলভ হবে, এগুলা যখন সলভ হয়ে যাবে এটা সলভ হয়ে যাবে, এগুলাকে কম্বাইন করে টোটাল মেইন প্রবলেমের সলভ পাবো। এটা ছিল ডিভাইড এন্ড কনকোয়ার। গ্রিডিটা কেমন ছিল, গ্রিডিতে একটা বড় প্রবলেম থেকে গ্রিডি উপায়ে একটা ছোট কাজ করে ফেলছি, সাথে সাথে একটা সাব প্রবলেম পাওয়া গেছে, আবার একটা সাব প্রবলেম পাওয়া গেছে, তার মানে একটা থেকে একটাই। বোঝা যাচ্ছে হাসিব? জি স্যার। এইবার দেখেন ডাইনামিক প্রোগ্রামিং এর গ্রাফটা কেমন। ডাইনামিক প্রোগ্রামিং এর গ্রাফটা ডিভাইড এন্ড কনকোয়ারের মতোই, এইখানে যে জিনিসটা নতুন আছে সেটা হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম। এই যে এই সাব প্রবলেমটা, এটা সলভ করতে গেলেও লাগে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও তাহলেই হবে, আর এটা সলভ করতে গেলেও লাগে। সো এই প্রবলেমটা আপনি যদি একবার সলভ করে সেভ করে রাখেন, তাহলে এইটা সলভ করতে গিয়ে সেভ করে রাখলে সাথে সাথে পরবর্তীতে আর এটা সলভ করার সময় এটা ইয়ে করতে হবে না, আপনি জাস্ট রিড করেই ব্যবহার করতে পারবেন। এটার জন্য তখন আর এক্সট্রা টাইম কমপ্লেক্সিটি লাগবে না। বোঝা যাচ্ছে? গ্রাফগুলো এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা হচ্ছে আমার ডিভাইড এন্ড কনকোয়ার, এটা হচ্ছে গ্রিডি, দেন ফাইনালি এটা হচ্ছে আমার ডাইনামিক প্রোগ্রামিং। এখানে নতুন যে জিনিসটা অ্যাড করা সেটা হচ্ছে এই যে এই সাব প্রবলেমটা, এটাতেও লাগে এটাতেও লাগে, এইটা 1 2 3 তিনটাতেই লাগে। সো প্রথমবারের জন্য সলভ করব, বাকি দুইবার শুধু ব্যবহার করব। ঠিক, এই যদি হয় অবস্থা, মানে আমরা হচ্ছে মানে এই আজকে হচ্ছে কোর্স না মানে ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যালগরিদম দেখব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, বাই। আজকে আমি একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করতেছি।